প্রিয় নটরডেম হোলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজের ভর্তি পরীক্ষার ভর্তিচ্ছু বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। সাথে আছে আমি জাওয়াদ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। বাংলা ক্লাসের অভূতপূর্ব সাড়া পাওয়ার পর তোমাদের আবেদনের প্রেক্ষিতে আমরা আজকে নিয়ে এসেছি ইংরেজির ওপর A to Z গাইডলাইন অ্যান্ড সাজেশন অ্যান্ড অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো তোমাদের আর কথা বেশি না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। তো ক্লাসে যাওয়ার পূর্বে আজকে তোমাদের ফার্স্টে একটা কথা বলে রাখি, আজকে তোমাদের জন্য ইংরেজির উপর ক্লাসটা ডিজাইন করা হয়েছে এবং ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা বিষয়কে কিন্তু তোমাদের হাইলাইট করে পড়ানো হবে। এবং যদি বলি এই ক্লাসে একটা বিশেষ একটা ব্যাপার হচ্ছে, এখানে ইএফটি থেকে কিছু কোয়েশ্চেনকে কিছু সিলেক্টিভ কিছু কোয়েশ্চেনকে সিলেক্ট করা হয়েছে, যে প্রশ্নগুলো থেকে আসলে প্রশ্ন পরীক্ষায় কমন পড়তে পারে এবং বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেখানো হয়েছে, প্লাস তোমার ইংলিশ সেকেন্ড পেপারের প্রশ্নগুলো তো রয়েছেই। তো কথা না বাড়িয়ে চলো ক্লাসে চলে যাই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইংলিশের যে মাদার টপিক সেটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে নাউন। তো নাউনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? নাউনের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে দ্য ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশনস অফ নাউন্স। তো দ্য ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশনস অফ নাউন্স, তো ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী তোমার নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, একটা তোমার হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট কথাটার মানে হচ্ছে যা হচ্ছে কি যা মূর্ত। এই যে এই কথাটা মানে কনক্রিট কথা মানে হচ্ছে কি মূর্ত মানে কি যেটা হচ্ছে তোমার চোখে দেখা যায়, তারপর তোমার হচ্ছে ঘ্রাণ নেওয়া যায়, শারীরিক উপস্থিতি আছে, সেগুলোকে কি বলে তোমার কনক্রিট নাউন। তো কনক্রিট নাউন এখানে এক্সাম্পলটা দেখলে তোমরা বুঝতে পারবা। সীমা ইজ রিডিং এ বুক। আমরা তো সীমাকেও কিন্তু চোখে দেখতে পাচ্ছি এবং বইকে কি চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, তারপর এটার একটা ফিজিক্যাল একটা অ্যাপিয়ারেন্স কিন্তু রয়েছে। তারপর কি গোল্ড ইজ প্রিসিয়াস। প্রিসিয়াস শব্দের অর্থ কি খুব দামি বা মূল্যবান। প্রিসিয়াস শব্দের অর্থ কি দামি বা মূল্যবান। গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, মানে কি সোনা একটা মূল্যবান বস্তু বলতে পারি আমরা। সেন্টেন্সটিতে দুটিতে সীমা, বুক, গোল্ড, মেটাল এই সবগুলো কি চোখে দেখা যায় এবং উপস্থিতি অনুভব করা যায়, এই জন্য এগুলাকে বলা হচ্ছে কনক্রিট নাউন। তারপর আছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি যেগুলোর কি কোনো বিমূর্ত, এই যে আমরা কথা বললাম না মূর্ত কথাটা লিখলাম না, অ্যাবস্ট্রাক্ট কিন্তু ঠিক অপর দিকে, এই যে মানে তোমার কনক্রিট নাউনটার কি বিপরীত একদম। এটা কি তোমার নাউনের অবস্থানগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যাদের বাহ্যিক অস্তিত্ব নেই, শব্দটা খেয়াল করবে, বা যারা হচ্ছে এক্সিস্টেন্স নাই। অস্তিত্ব কথা শব্দটা কি বোঝায়? এক্সিস্টেন্স নাই, তাই না? আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করা যায় না, অর্থাৎ যাদেরকে দেখা যায় না, যাদের গন্ধ নেওয়া যায় না, কিন্তু শুধু কল্পনা বা অনুভব করা যায়, তাদেরকে কি বলতেছি আমরা? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারো। লাভ, এটা লাভ মানে কি ভালোবাসা। ফ্রেন্ডশিপ মানে কি বন্ধুত্ব। মানে কি বন্ধুত্ব। তারপর তোমার অ্যাঙ্গার মানে কি? অ্যাঙ্গার মানে হচ্ছে তোমার রাগ। তারপর চাইল্ডহুড মানে কি? চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব, তাই না? আর হিরোইজম মানে কি? বীরত্ব। হিরোইজম মানে হচ্ছে বীরত্ব। আর মাদারহুড মানে কি? মাতৃত্ব। মাদারহুড মানে হচ্ছে কি? মাতৃত্ব। আচ্ছা, এই যে বিষয়গুলো তোমাদেরকে বলা হচ্ছে এখানে, বন্ধুত্ব, বীরত্ব, অ্যাঙ্গার মানে হচ্ছে তোমার রাগ বলতে পারো, অনেক রাগ। তারপর চাইল্ডহুড মানে তোমার শৈশব। এই যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা শব্দকে কি তুমি অনুভব করতে পারো, কিন্তু তাদেরকে কিন্তু এই যে কনক্রিট নাউনের মতো তুমি কি তাদের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা সেটা কিন্তু নেই। আচ্ছা, তারপর আমরা যাই। তারপর এখানে দেখতে পাচ্ছ আমরা দ্য ম্যাগনেটিক পার্ট। এখানে তোমাদেরকে দেখানো হয়েছে, এখানে দেখো এই কনক্রিট নাউনকে আবার তোমার হচ্ছে এখানে দেখো টাইপস অফ নাউন বলা হয়েছে। কনক্রিট নাউনের মধ্যে থাকবে হচ্ছে তোমার এই কনক্রিট নাউন এ সাবস্টেন্স দ্যাট এ ম্যাটেরিয়াল নাউন অর ইনগ্রেডিয়েন্ট ফর মেকিং এনি প্রোডাক্ট। মানে এই ম্যাটেরিয়াল মানে কি কোনো কিছু যে মানে কোনো দ্রব্য তৈরির উপাদান বা ইনগ্রেডিয়েন্ট, মানে কি ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে কি তোমার প্লাস্টিক দিয়ে কি আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক জাত দ্রব্য বানাই না? পেপার দিয়েও কি আমরা বিভিন্ন ধরনের দ্রব্য বানিয়ে থাকি। তারপর কমন নাউন জিনিসটাকে, কমন নাউন মানে হচ্ছে কি কমন মানে কথাটার মানে কি সাধারণ। কমন কথাটার মানে কি সাধারণ।
আচ্ছা, কমন কথাটা মানে হচ্ছে কি সাধারণ। তো কমন দিয়ে আসলে কমন নাউনের মাধ্যমে আসলে কি বুঝতে পারি? তো এখানে দেখো তোমার পেন আছে, বুক আছে, স্টুডেন্ট আছে, প্লেয়ার আছে। আচ্ছা, পেনের মাধ্যমে দেখো রেড পেন হইতে পারে, ব্লু পেন হইতে পারে, তারপর তোমার হচ্ছে ইয়েলো পেন হইতে পারে। এই সবগুলাকে কি আমরা একত্রে কি যে মানে পুরা সমজাতীয় যে মানে প্রোডাক্টগুলাকে এক নামে আমরা বলতেছি কি পেন। তারপর তো বুক হইতে পারে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, ইকোনমিক্স, কত কিছু হইতে পারে। তারপর স্টুডেন্ট কি ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। তোমাকে প্লেয়ার কি ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। তো এই যে বিষয়গুলোকে আমরা একসাথে এক নামে বুঝতে পারতেছি, সেটাকেই আমরা বলতেছি কমন নাউন। প্রপার নাউন হচ্ছে কোনো কিছু উৎপাদন নির্দিষ্ট নাম। এক কথা হচ্ছে নেমিং ওয়ার্ড। কি বলতে পারি? নেমিং ওয়ার্ড কি বলতে পারি আমরা? নেমিং ওয়ার্ড। যেমন ম্যাটাডোর একটা কলমের নাম, রুমি একটা মেয়ের নাম, রিফাত, সোহাগ, তাই না? তারপর যদি আমরা দেখি, তারপর এখানে কালেকটিভ নাউন। কালেকটিভ কথাটা মানে কি কালেকটিভ কথাটা মানে কি বোঝায়? কালেকটিভ কথাটা মানে কি বোঝায়? সমষ্টি। কালেকটিভ কথা মানে কি বোঝায়? সমষ্টি। কালেকটিভ কথা মানে কি বোঝায়? সমষ্টি, তাই না? সমষ্টি মানে কি? এক বা একাধিক কোনো বস্তু একত্রিত হয়ে যে সমষ্টিটা গঠন করে, সেই সমষ্টিটাকে বোঝাতেই যে নাউনটা ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে তোমার কালেকটিভ নাউন। দেখো ডজন, আমি যদি বলি 1 ডজন এগস, তাই না? এখানে কি বলবো? 1টা 2টা 3টা 4টা 5টা 12টা একত্রিত হয়ে কি একটা ডজন গঠন করেছে, তাই না? তারপর বান্ডেল, তারপর তোমার হচ্ছে বান্ডেল আমরা কোথায় ব্যবহার করি? বান্ডেল বলে আমরা খাতার বান্ডেল বলতে পারি। তারপর হচ্ছে আমরা যে আসবাবপত্রের মধ্যে হচ্ছে রডের বান্ডেল বলতে পারি। তারপর ক্লাস কি? অনেক স্টুডেন্ট মিলে একটা ক্লাস। আর টিম মানে হচ্ছে কি ধরো যদি বাংলাদেশ ক্রিকেট টিমে 11জন প্লেয়ার থাকে, এই 11জন প্লেয়ারকে মিলেই যে হচ্ছে তোমার টিম গঠন করা হয়। তার মানে কি সবাই মিলে একটা কি মানে সবাই একত্রিত হয়ে কালেকটিভ যে ব্যাপারটা সেটা বলতেছে আর কি। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাজ ইউজুয়াল। অ্যাবস্ট্রাক্ট নাউন কি ফিফথ সেন্স ইনটেনজিবল মানে হচ্ছে কথাটার একদম খাঁটি বাংলা যদি বলি অস্পৃশ্য। কি বলবো? অস্পৃশ্য মানে যেগুলাকে কি চোখে দেখা যায় না, অনুভূতি নাই, মানে অনুভব করা যায় না। তারপর কনসেপ্ট লাইক ইমোশন কি আমরা অনুভব করতে পারি। তারপর আইডিয়াজ, যে তোমার মাথায় যদি একটা আইডিয়া জেনারেট হয়, তাহলে সেটাকে তুমি কাজের মাধ্যমে রূপদান করতে পারবা, কিন্তু আলটিমেটলি কিন্তু তুমি এটাকে হচ্ছে কি মানে এটাকে তোমাকে ভাবতে হবে। এটার কিন্তু তোমার মানে এই যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা বললাম, সেটা কিন্তু থাকছে না। যেমন আগে আমরা পড়েছি লাভ, অ্যাঙ্গার, ফ্রেন্ডশিপ। তো এইখানে এখন আমরা দেখলাম হচ্ছে তোমার টাইপস অফ নাউনের মধ্যে ম্যাটেরিয়াল, কমন, প্রপার, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন হচ্ছে আমরা গণনাযোগ্যতার ভিত্তিতে আমরা কিছু হচ্ছে নাউনের ভাগ দেখব। গণনাযোগ্যতার ভিত্তিতে কি? গণনাযোগ্যতার ভিত্তিতে গণনাযোগ্যতার ভিত্তিতে গণনাযোগ্যতার ভিত্তিতে নাউন হচ্ছে দুই প্রকার। কি কি সেটা? গণনাযোগ্যতার ভিত্তিতে নাউন দুই প্রকার। সেটা হচ্ছে তোমার কি? একটা হচ্ছে তোমার দুই প্রকার। একটা হচ্ছে কি মানে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওয়ান হচ্ছে কি কাউন্টেবল নাউন, টু ইজ আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে এই আনকাউন্টেবল আর কাউন্টেবল নাউন কি? যেসব নাউনগুলোকে আসলে কাউন্ট করা যায় তাকেই বলবো হচ্ছে আমরা কাউন্টেবল নাউন। আর যেগুলোকে আসলে আমরা গণনা করতে পারি না, সেগুলোকে বলবো হচ্ছে আমরা নন কাউন্ট নাউন। ঠিক আছে? তো এই কাউন্টেবল নাউনের মধ্যে আসলে নাউনের কোন কোন ভাগগুলো পড়বে? প্রথমেই পড়বে হচ্ছে প্রপার নাউন কি আমরা জানি? নেমিং ওয়ার্ড। তারপর হচ্ছে তোমার প্রপার নাউন, তারপর হচ্ছে কালেকটিভ নাউন আমরা গণনা করতে পারি না। কালেকটিভ নাউন পড়বে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, আর হচ্ছে তোমার কমন নাউন।
আচ্ছা, আমরা দেখলাম, এখন দেখব হচ্ছে আনকাউন্টেবল নাউনের মধ্যে আসলে কি কি পড়ে। আনকাউন্টেবল নাউনের মধ্যে কি পড়বে তাহলে? আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে হচ্ছে আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে আনকাউন্টেবল নাউনের মধ্যে কি কি পড়বে? আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে হচ্ছে ফার্স্টে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলোকে কি আমরা কাউন্ট করতে পারি? অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা অবশ্যই কাউন্ট করতে পারি না। আরেকটা কি ম্যাটেরিয়াল নাউনগুলোকে কি আমরা কাউন্ট করতে পারি না, ম্যাটেরিয়াল নাউন। ওকে, এগুলা প্রত্যেকটা বিষয় আমাকে বিস্তারিত আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব। তো চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। তো এখানে আমরা পাচ্ছি কি, এখানে পাচ্ছি হচ্ছে আমরা নাউনটা শেষ করলাম, এখন আমরা প্রোনাউন দেখব। এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রোনাউনের অনেকগুলো টাইপস। একটা হচ্ছে পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, রিলেটিভ, ইন্টারোগেটিভ, ইনডিফিনিট। এই টাইপসগুলোকে কেন তোমাকে পড়তে হবে? তোমরা হয়তো এসএসসি পর্যন্ত হয়তো তোমাদের এই যে এই টাইপসগুলা প্রয়োজন হয় নাই, যে তোমরা শুধু জেনেছো যে নাউন বা নাউনের পরিবর্তে নাউনকে নির্দেশ করতে যে পার্টস অফ স্পিচ ব্যবহার করা হয় তাকে আমরা প্রোনাউন বলি। হ্যাঁ, হুইচ ইজ ভেরি গুড, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে পরীক্ষায় কিন্তু এই যে কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু এত সহজ করে প্রশ্ন আসবে না, একটু কিন্তু ভেতর থেকেই প্রশ্নটা আসবে। তো আসলে প্রোনাউন থেকে যদি প্রশ্ন আসে, প্রোনাউন থেকে প্রশ্ন আসলে সরাসরি প্রোনাউন থেকে প্রশ্ন না এসে তোমার কিন্তু এই যে পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, রিলেটিভ, ইন্টারোগেটিভ, ইনডিফিনিট, এই প্রোনাউনগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে। তাই এখন তোমরা এই যে প্রোনাউনগুলো প্রত্যেকটা খুবই সহজ, এক নজরে যদি দেখে নিতে পারো আশা করি তোমাদের খুব ভালোভাবে মনে থাকবে। তো ফার্স্টে আমরা দেখি পার্সোনাল কথা মানে কি, ব্যক্তিগত, তাই না? আর এখানে প্রোনাউন শব্দের বাংলা অর্থ কি? সর্বনাম। আমরা সে, তিনি, যিনি পড়ছি না, এগুলাই কিন্তু বাংলায় হচ্ছে কি বলে? সর্বনাম বলে। এখানে লেখা আছে দেখতে পাচ্ছ। যে প্রোনাউন কোনো ব্যক্তির নামের পরিবর্তে বসে সেটাই কি হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন। তো এটা খুবই সহজ। আই, উই, ইউ, হি, শি, দে, মি, এইটাকে প্রোনাউন কিন্তু তোমার হইতে পারে কি, একটা হচ্ছে সাবজেক্টিভ। এই বিষয়টা তুমি খেয়াল করে দেখো। প্রোনাউন তোমার প্রোনাউন হতে পারে প্রোনাউন হতে পারে কি? প্রোনাউন হতে পারে সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ। হতে পারে সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ। সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ। এখানে দেখো এই যে আই, উই, ইউ, হি, শি, এগুলো কি? এগুলো হচ্ছে কি সাবজেক্টিভ, তাই না? আবার দেখো যে মি হচ্ছে কি আয়ের অবজেক্ট। তারপর আস হচ্ছে কি উই এর অবজেক্ট। তারপর হিম, হার, দেম, দে হচ্ছে কি দের অবজেক্ট। তোমাকে প্রোনাউন কি একটা হতে পারে কি সাবজেক্টিভ, যেটা কি সাবজেক্টের জায়গায় বসে, আর একটা হতে পারে কি অবজেক্টিভ, যেটা হচ্ছে অবজেক্টের জায়গায় বসে থাকে। তারপর ডেমনস্ট্রেটিভ কথাটা আসছে কিন্তু ডেমনস্ট্রেশন থেকে। তার মানে ডেমনস্ট্রেশন মানে কি? কোনো কিছুকে মানে বর্ণনা করা, নির্দেশ করা। তারপর তো এই যে প্রোনাউন কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে, মানে কি কোনো বিশেষভাবে নির্দেশ করে, তাই না? এই যে দেখো দিস, দ্যাট, দোজ, ইট, তাই না? এই যে তুমি দেখতে পাচ্ছ দিস, দ্যাট, দোজ, এগুলো কি কোনো কিছু নির্দেশ করতে ব্যবহার করে। আমি যদি বলি দিস ইজ এ প্যান, ওই যে প্যানটা আছে এটাকে নির্দেশ করতে কি দিস, যে তোমার প্রোনাউনটা আছে সেটা নির্দেশ করতেছে। আচ্ছা, তারপর যদি রিলেটিভ প্রোনাউন মানে কি সম্বন্ধবাচক। সম্বন্ধ মানে কি রিলেশন থেকে কি এই শব্দটা কোথা থেকে আসছে? রিলেশন, তাই না? রিলেটিভ কথাটা কোথা থেকে আসছে? রিলেশন থেকে। যে প্রোনাউন দুটি বাক্যের মধ্যে রিলেশন বা সম্পর্ক স্থাপন করে তাকে কি বলে? রিলেটিভ প্রোনাউন বলে। রিলেটিভ প্রোনাউনের মধ্যে কি কি আছে? হু, হুজ, হুম, হুইচ, দ্যাট, হোয়াট, ইটিসি। তো আমি যদি বলি হি ইজ এ ডক্টর, হু ইজ মাই আঙ্কেল। এখানে খেয়াল করে দেখো, এই যে হি ইজ এ ডক্টর হু ইজ মাই আঙ্কেল, এই যে এই ডক্টরের সাথে হুর একটা সম্পর্ক আছে না? দেখো ডক্টরের সাথে কি হুর একটা সম্পর্ক আছে কি মানে মানে যিনি হচ্ছে ডক্টর তিনি কি আমার আঙ্কেল। এই যে সম্পর্কটা, সম্বন্ধটা, রিলেশনটা বুঝিয়েছে, সেটার জন্য কি তোমার হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করা হয়। তারপর যদি দেখি আমরা ইন্টারোগেটিভ মানে প্রশ্নবাচক। এটা খুবই সহজ। আমরা হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, এই যে ব্যবহার করা হয়, এইগুলো হচ্ছে তোমার
ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুম, তারপর হচ্ছে তোমার হুইচ, হোয়াট, তাই না? তারপর হচ্ছে তোমার ইনডিফিনিট। ইনডিফিনিট শব্দটার মানে কি? অনির্দিষ্ট। ডিফিনিট যেমন নির্দিষ্ট, ডিফিনিটের অপোজিট বা অ্যান্টোনিম হচ্ছে কি? অনির্দিষ্ট। তো এখানে কি বোঝাচ্ছে? যে প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেটাকে আমরা কি বলবো? ইনডিফিনিট প্রোনাউন। তো ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে কি আছে? এনি। এনি মানে কি? যে কেউ। ওয়ান, এই ওয়ান, এনি ওয়ান, এই দুইটা মিলে কি? এনি ওয়ান। এনি ওয়ান মানে কি? যে কেউ। সাম মানে কিছু, নির্দিষ্ট করে তো বোঝাচ্ছে না। মেনি, মেনি মানে কি? অনেক। অনেক, অনেক, আমি যদি বলি মেনি, দেয়ার আর মেনি পিপল, আর দেয়ার আর মেনি পিপল আর সিঙ্গিং দেয়ার। তো এখানে মেনি পিপল বলতে কি আমি নির্দিষ্ট করে কাউকে কিছু বোঝাতে পারছি না কিন্তু। তারপর সামওয়ান, তারপর নান, নান মানে কি? কেউ না। তারপর তোমার হচ্ছে এনিবডি, নোবডি, নোবডি মানে কেউ না। সামবডি, এভরিওয়ান সকলেই, নো ওয়ান, অল, অল মানে কি? সবাই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনোটাই কিন্তু তোমার নির্দিষ্ট করে কাউকে কিছু বোঝায় নেই, তাই এটা সবগুলো হয়ে যাবে অনির্দিষ্ট, মানে ইনডিফিনিট প্রোনাউন। তারপর যে ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ শব্দটা এসে কি? ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে কি? তোমার হচ্ছে কি? বন্টন নির্দেশক, অনেকে বন্টন করবে। এটা কি? তোমার যে প্রোনাউন অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বোঝায় তাকে কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন ইচ, আইদার, নাইদার। আমি যদি এখন বলি ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ, ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট, ইজ PRESENT, okay, present. Each of the boys, each of the boys is present today. এই যে কি? এই যে তোমার ইচ আমি ব্যবহার করলাম, এই ইচটাই কি হয়ে যাবে? এই ইচটাই কি হয়ে যাবে? এই ইচটাই কি হয়ে যাবে? তোমার হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়ে যাবে, তাই না? রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল শব্দটা গুরুত্বপূর্ণ মনে রাখবা। পারস্পরিক, পরস্পর বা পারস্পরিক সম্বন্ধবাচক কিছু বোঝাবে। যে প্রোনাউন দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক, এই যে এই লাইনটা পারস্পরিক সম্পর্ক বোঝায়, তাকে কি? রেসিপ্রোকাল প্রোনাউন বলে। ইচ আদার, ওয়ান অ্যানাদার। যেমন উই উইল ডু আওয়ার হোমওয়ার্ক উইথ ইচ আদার। ওকে, উই উইল ডু আওয়ার হোমওয়ার্ক উইথ ইচ আদার মানে আমরা দুজনে কি পরস্পরের সাথে মিলে একসাথে কি হোমওয়ার্কটা করব, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন মানে কি? তাহলে আমরা কি বুঝলাম? পারস্পরিকতার কিছু বোঝাবে। তারপর তোমার রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথেটিক। সেলফ, এটা খুবই সহজ। এবং দেখো এখানে সেলফ এবং সেলফ হচ্ছে তোমার সিঙ্গুলার, সেলফ হচ্ছে তোমার সিঙ্গুলার, আর সেলফ হচ্ছে কি? প্লুরাল। সেলফ হচ্ছে তোমার প্লুরাল, সেলফ হচ্ছে তোমার প্লুরাল। ওকে, যে প্রোনাউনকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। আর এই রিফ্লেক্সিভ প্রোনাউন যখন সাবজেক্টের পরে ঠিকই বসে, মানে ওই সাবজেক্টে কি? জোর প্রদান করবে, মানে এমফাসিস দেয়। এখানে এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে। মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ, এটা কি? প্লুরাল, আর এগুলো কি? সিঙ্গুলার। আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে বোঝাই। আই মাইসেলফ ডু দ্য ওয়ার্ক, ওয়ার্ক মানে কি? আমি কাজটি করব। এই যে আমি থেকে আমি কি? আমি 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 এই যে আমিটা হচ্ছে না, এইটা কি? এই যে ই প্রত্যয়টা যোগের কারণে কি? এই তোমার আই মাইসেলফটা ঠিক আই এর পরে এবং ভার্বের আগে বসে এটাকে কি? এমফাসিস প্রদান করছে। আচ্ছা, তারপরে যাই হচ্ছে আমরা পরের স্লাইডে। অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ তো তোমরা সবাই জানো। অ্যাডজেক্টিভ মানে কি? নাউন বা প্রোনাউনে কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, এগুলা বোঝাবে। তো এগুলো বোঝাবে। তারপর হচ্ছে নাইমা ইজ এ বিউটিফুল গার্ল। এখানে নাউনে গুণ হচ্ছে কোনটা? বিউটিফুল শব্দটার মাধ্যমে। হি হ্যাজ 3 রেড পেন্স। তো এখানে 3 সংখ্যা বোঝাচ্ছে। সংখ্যা কি? 3 দ্বারা কি সংখ্যা বোঝাচ্ছে? এই রেড কি? এই 3ও অ্যাডজেক্টিভ, রেডটাও কি তোমার অ্যাডজেক্টিভ হবে। তারপর তোমার হচ্ছে এখানে কি? সাফি ইজ সিক তার কি? তার অবস্থা বোঝাচ্ছে। মানে কি? নাউন, সাফিউ যদি একটা নাউন হয় তো নাউনের অবস্থা কিসের মাধ্যমে বোঝাচ্ছে? সিকের মাধ্যমে, সে অসুস্থ, তাই না? আচ্ছা, তারপর
তারপর আমরা ক্লাসিফিকেশনস অফ অ্যাডজেক্টিভস দেখব। ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে তোমার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাই না? তা কোয়ালিটি কি? আমি যদি বলি হি ইজ এ ব্রিলিয়েন্ট বয়, হি ইজ এ ব্রেভ বয়, তারপরে মিস্টার রহমান ইজ ভেরি অনেস্ট অফিসার, তো এগুলো কি বোঝাচ্ছে? তার কোয়ালিটি বোঝাচ্ছে না? তার হিউম্যান যে কোয়ালিটিগুলো আছে এগুলো কি হিউম্যান কোয়ালিটিগুলোকে কি তোমার ডিগনিফাই করতেছে, তাই না? ইলাস্ট্রেট করতেছে। তারপর তুমি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি? দেখো কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে হচ্ছে তো পরিমাপ, যেমন সাম কিছু, মাছ, লিটল, সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে কি? পর্যাপ্ত। সাফিসিয়েন্ট মানে কি? পর্যাপ্ত। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। সাফিসিয়েন্ট মানে কি? পর্যাপ্ত। সাফিসিয়েন্ট মানে হচ্ছে কি? পর্যাপ্ত। তারপর তোমার অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নাম্বার কি? 1 2 3 ইচ এভরি সেভারাল। সেভারাল মানে কি? কতিপয়। সেভারাল মানে কি? কতিপয়, কতিপয়, কতিপয়। সেভারাল মানে হচ্ছে কতিপয়। তারপর প্রোনোমিনাল, প্রোনোমিনাল শব্দটা কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, মানে প্রোনাউন থেকে তোমার, এটা হচ্ছে তোমার প্রোনাউন থেকে ডিরাইভ হওয়া। ডিরাইভ মানে কি? উৎপত্তি হওয়া। প্রোনাউন থেকে ডেরাইভ হওয়া, ডেরাইভ হওয়া অ্যাডজেক্টিভ, ডেরাইভ হওয়া অ্যাডজেক্টিভ, TIVE। ওকে, এর কি হতে পারে? মাই, যেমন মাই পেন, আমার কলম, একটা পসেসিভনেস আছে না? তারপর তোমার হিজ, হার, দিস, দ্যাট, এই সবগুলাই কি তোমার হচ্ছে তোমার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যাবে। তারপর টাইপস অফ নিউমেরাল, নিউমেরাল শব্দটা কোত্থেকে আসছে? নাম্বার, তাই না? নিউমেরাল শব্দটা কোত্থেকে আসছে? নাম্বার। আচ্ছা, কার্ডিনাল নাম্বার মানে কি? আমরা জানি 1 2 3, 1 2 3, 1 2 3 4 5 6 7। তারপর তোমার হচ্ছে অর্ডিনাল, অর্ডিনাল মানে কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, মানে কি? ক্রমবাচক। এক কথায় কি? ক্রমবাচক। ক্রমবাচক বাংলা যেটা তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এই যে ক্রমবাচক, এটা কি ক্রমবাচক। আর মাল্টিপ্লিকেটিভ, এটা কি? গুণিতক। এটা বাংলা হচ্ছে কি? গুণিতক, গুণিতক, গুণিতক বাচক বা বলতে পারো গুণিতক বলতে পারি, গুণিতক। এটা কি তোমার হচ্ছে সিঙ্গেল, ডাবল, থ্রিফোল্ড, টুয়াইস বলতে পারি। তো ডিফিনিট আর নিউমেরাল, এগুলোকে কি? ডেফিনেট নিউমেরাল অ্যাডজেক্টিভও বলা হয়। এগুলোকে কি বলা হয়? ডেফিনেট নিউমেরাল অ্যাডজেক্টিভও বলা হয়। তারপর সাথে যাই আমরা, তারপর আমরা ডিটারমাইনার্স দেখতে পাচ্ছি। ডিটারমাইনার্স হচ্ছে এমন কতগুলো শব্দ যা নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে এটাকে স্পেসিফিক নাকি জেনেরিক সেটি নির্দেশ করে। তো ডিটারমাইনার্স আসলে ডিটারমাইনার্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি স্পেসিফিক, একটা হচ্ছে কি স্পেসিফিক ডিটারমাইনার, স্পেসিফিক ডিটারমাইনার, আরেকটা কি জেনারেল ডিটারমাইনার। একটা হচ্ছে তোমাকে স্পেসিফিক ডিটারমাইনার, একটা জেনারেল ডিটারমাইনার। তো স্পেসিফিক কোনগুলো, জেনারেল কোনগুলো আমরা দেখবো। তারপর টাইপস অফ ডিটারমাইনার্সের মধ্যে আর্টিকেল কি? এই যে এ এবং এন, এটা কি তোমার? এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার ইনডিফিনিট বা হচ্ছে তোমার জেনারেল বলতে পারি, এগুলোকে জেনারেল ডিটারমাইনার। ওকে, আর এই যে দা আছে নিচে, এই দাটা কি? দাটা হচ্ছে তোমার কি স্পেসিফিক। আমরা আর্টিকেল পড়ছি না, যখন তোমার কি এটা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়, আর্টিকেলগুলোর মধ্যে যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবে তখন সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে কি তোমার স্পেসিফিক, তাই না? স্পেসিফিক হয়ে গেলে কি কোনো আর্টিকেল ব্যবহার করি আমরা? দা ব্যবহার করি। তারপর এখানে পসেসিভের মধ্যে রয়েছে তোমার মাই, ইয়োর, হিজ, ইটস। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে এই ইটস, এইটা কিন্তু তোমার একটা ডিটারমাইনার, তাই না? এটা হচ্ছে তোমার ডিটারমাইনার। কিন্তু আমি যদি বলি এই যে ইটস মানে কি? এই ইটস মানে হচ্ছে ইট ইজ। এটার মধ্যে কিন্তু প্যাচ লাগানো যাবে না, বা ইট হ্যাজ বলতে পারো, ঠিক আছে? ইট হ্যাজও বলতে পারো, ঠিক আছে? তারপর এখানে কি ডেমনস্ট্রেটিভের মধ্যে পড়ছে দিস, দ্যাট, দোজ। দিস হচ্ছে তোমার দিস, তারপর দিস হচ্ছে তোমার সিঙ্গুলার, দিস হচ্ছে তোমার প্লুরাল। তারপর তোমার নিউমেরালসের মধ্যে রয়েছে 1 2 3 4, অর্ডিনালসের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তারপর কোয়ান্টিফায়ার্স মানে হচ্ছে কি তোমার সংখ্যা বর্ণনা করবে। মেনি, যেমন মেনি স্টুডেন্টস, তেমন কি অনেক ছাত্রকে ছাত্রদেরকে কি তোমার কোয়ান্টিফাই করতেছে, মানে কি বর্ণনা করতেছে যে কত ছাত্র। তারপর ফিউ, সাম, এভরি, মাচ, এ লট অফ মানে কি প্রচুর, ওকে।
তারপর যাই আমরা পরের স্লাইডে। তারপর আছে এই গুরুত্বপূর্ণ কিছু কয়েকটা ডিটারমাইনার। আসলে ডিটারমাইনারগুলো কখন হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে এবং কখন হচ্ছে আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউনের পূর্বে ব্যবহার করা হবে সেটা আমরা এখন দেখব। এই মেনি মানে কি অনেক, এটা অবশ্যই মানে কি মেনি স্টুডেন্ট কি কাউন্ট করা যাচ্ছে কিনা, তাই মানে কি তোমার এই যে মেনি শব্দটা এটা কি কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। হি আস্কস টু মেনি কোশ্চেন্স মানে কি সে অনেক বেশি প্রশ্ন করে। তা কোশ্চেন কি তোমার কাউন্ট করা যায় না? যায় না, অবশ্যই কোশ্চেন কাউন্ট করা যায়। মাছ কি অনেক, মাছও কি অনেক। দেখো এখানে মেনিও মানেও কিন্তু অনেক, মাছ মানেও কিন্তু অনেক, কিন্তু আমরা মেনিকে ব্যবহার করব কাউন্টেবল নাউনের সাথে এবং মাছকে ব্যবহার করব আনকাউন্টেবল নাউনের সাথে। বলে আই ডু নট হ্যাভ মাচ টাইম, এই টাইমটা কিন্তু তোমার নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন, এই জন্য এর আগে মাছ হয়েছে। তবে এফ ইউ হচ্ছে কিছু আছে বা সামান্য, মানে এখানে এফ ইউ আর ফিউ এর মাঝে একটা এফ ইউ আর ফিউ এর মাঝে কিন্তু একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে। ফিউ মানে একটা নেগেটিভিটি এক্সপ্রেস করে, মানে কি একদম নাই বললেই চলে। আর এফ ইউ মানে এফ ইউ মানে কি, এফ ইউ মানে হচ্ছে তোমার কিছু পরিমাণ হলেও আছে, তাই না? কিছু পরিমাণ হলেও আছে বা সামান্য পরিমাণে কিছু। তারপরে কিছু পরিমাণ হলেও সামান্য পরিমাণ আছে। তো এই আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তাই না? এই ফিউ ফ্রেন্ডস মানে কি আমার, মানে আই এম নট অ্যালোন, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আই এম নট অ্যালোন, মানে আমার কিছু পরিমাণ বন্ধু আছে, আমি একা নই। এই কারণে কি এই যে দেখো এফ ইউ মানে কি, এফ ইউ মানে কিছু পরিমাণ বন্ধু আছে কিন্তু আমি একা নই, এই জন্য কিন্তু তোমার কাউন্টেবল নাউন ফ্রেন্ডস অবশ্যই কাউন্টেবল নাউন, এর আগে এফ ইউ ব্যবহার করা হয়েছে। আর যদি ফিউ এর ক্ষেত্রে যদি চিন্তা করি নেই বললেই চলে, এটাকে তোমার হার্ডলি এনি বা নট মেনি দ্বারাও বর্ণনা করা হয়ে থাকে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আই এম অ্যালোন, মানে কি আমি যখন একা থাকবো আমার কি তখন কোনো বন্ধু থাকবে? আমার কিন্তু তখন কোনো বন্ধু থাকবে না। তার মানে কি এখানে ফিউ ফ্রেন্ডসটা কি, ফিউ শব্দটা কি একটা নেগেটিভ ওয়ার্ড এক্সপ্রেস করছে। এবার চলে যাই আমরা লিটিলে, এবার কিছু যাবো, এবার যাবো আমরা হচ্ছে লিটিলে, এবার যাবো হচ্ছে আমরা লিটিলে। লিটিল হচ্ছে ফিউ যেমন আমরা কাউন্টেবল নাউনের পূর্বে বসিয়েছি, এই লিটিল কিন্তু আমরা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসাবো। লিটিল দুইটাই কিছু আছে যে সামান্য পরিমাণ বোঝায়। এই লিটিলটা কিন্তু এফ ইউ এর ঠিক অ্যান্টোনিম কিন্তু হচ্ছে লিটিল, তাই না? এই যে আই হ্যাভ এ লিটিল টাইম সো উই শুড নট ওয়াস্ট, মানে কি আমার কাছে কিছু পরিমাণ সময় আছে যেটাকে আমার নষ্ট করা উচিত নয়। তারপরে স্তরে যাই আমরা, তারপরে কি এখানে ঠিক তারপরে আমরা লিটিলকে দেখতে পাচ্ছি। এই লিটিল মানে কি নেই বললে চলে, হার্ডলি এনি, নট মাচ। যেখানে বলতেছে উই হ্যাভ লিটিল টাইম, আমাদের কি মানে সময় নাই বললে চলে। তো উই শুড নট ওয়াস্ট টাইম, মানে কি আমাদের কাছে এমনি সময় নাই, তারপরে যদি আমরা মানে সময়টা অপচয় করে ফেলি, ওয়েস্ট করে ফেলি, তাহলে কিন্তু সেটা কোনো কাজের কথা হলো না। তারপর দেখি দা ফিউ আর দা লিটিলের কনসেপ্ট হচ্ছে কি কিছু পরিমাণ আছে কিন্তু যেটা আছে সবটুকু পরিমাণ বা সবটুকু পরিমাণ। তো এই দেখো কিছু পরিমাণ আছে তা নির্দিষ্ট করে বলছে, যা সামান্য আছে তার সবটুকু। হি ওয়ান্টস টু স্পেন্ড দ্য ফিউ ডেজ লেফট টু হার ইন সলিটিউড। তারপরে দ্য ফিউ ডেজ মানে কি তার কাছে কিছু মানে শি ওয়ান্টস টু স্পেন্ড দ্য ফিউ ডেজ লেফট টু হার ইন সলিটিউড, মানে তার কাছে যে সময়টুকুই আছে সবটা কি তার সলিটিউডের জন্য সে কি ব্যবহার করতে চায়। তো দ্য লিটিলের ক্ষেত্রেও সেম জিনিস। I shall give you the little milk, এই মিল্ক শব্দটা কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এই তোমরা হচ্ছে আনকাউন্টেবল নন কাউন্ট বা কাউন্ট নাউনগুলোকে একটু ভালোভাবে দেখবা, কোন কোন নাউনগুলো আসলে আনকাউন্ট হয় বা আনকাউন্টেবল হয় বা কোন কোন নাউনগুলো কাউন্টেবল হয়। এই মিল্ক শব্দটা কি, মিল্ক শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এর আগে কি দ্য লিটিল ব্যবহৃত হয়েছে। তারপরে আমরা যাব হচ্ছে তারপর যাবে ভার্ব। তো ইংরেজি বাক্যে একটা মানে ইংরেজি পার্টস অফ স্পিচে একটা পার্টস অফ স্পিচ মোটা দাগে বলা যায়, যেটা ছাড়া আসলে কি কোনো সেন্টেন্সকে সম্পূর্ণ করা যায় না। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হলেও কিন্তু একটা ভার্ব লাগবে, তাই না? যে কোনো সেন্টেন্সে একটা ভার্ব বা ক্রিয়া ছাড়া কি বাক্য সম্পূর্ণ হয় না। তো সেই পার্টস অফ স্পিচটাকে আমরা পড়ার চেষ্টা করব। ফিনিট ভার্ব আর মোটা দাগে হচ্ছে ভার্বকে দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ফিনিট, একটা হচ্ছে নন ফিনিট। ফিনিট মানে কি, ফিনিট ভার্ব মানে হচ্ছে কি একদম যদি বলি ফিনিট মানে হচ্ছে সমাপিকা, বাংলায় তোমরা পড়ছো না সমাপিকা অসমাপিকা। আর নন ফিনিট ভার্ব হচ্ছে তোমার ঠিক একইভাবে অসমাপিকা, তাই না? অসমাপিকা। ওকে, ফিনিট ভার্ব কোনগুলো? ফিনিট ভার্ব হচ্ছে এমন ভাব যে ভার্বটা হচ্ছে তোমার কি, যে ভার্বটা বাক্যে থাকলে সেটা বাক্যে হচ্ছে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে। ফিনিট ভার্ব হচ্ছে কি, ফিনিট ভার্ব বাক্যে
সম্পূর্ণ সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে, যেটা কি নন ফ্লুয়েন্ট ভার্ব কি বাক্যে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে না। তো ফ্লুয়েন্ট ভার্বের মধ্যে আছে কি প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বের মধ্যে আছে ট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, আর হচ্ছে তোমার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, তারপর আছে মডেল অক্সিলিয়ারি। তো নন ফ্লুয়েন্ট ভার্বের মধ্যে আছে কি জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ আর প্রেজেন্ট পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা কি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর কি পারফেক্ট পার্টিসিপল। চলো এই প্রত্যেকটা ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে আমরা পরের স্তরে আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছ ফ্লুয়েন্ট ভার্ব। ফ্লুয়েন্ট ভার্বকে আগেই বলেছি, ফ্লুয়েন্ট ভার্ব মানে কি সমাপিকা ক্রিয়া। যেমন মেরি সেইড দ্যাট শি এনজয়েড প্লেইং ফুটবল। এবং এই যে দেখো শি সেইড কি মেরি বলেছে, তাই না? এবং শি এনজয়েড প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলাকে এনজয় করেছে। পুরা এখানে কি আমি যদি এই পার্টটাকে বাদ দিয়ে দিই, আমি যদি এই পার্টটাকে এক্সক্লুড করে দিই, এই পার্টটাকে যদি এক্সক্লুড করে দিই, এটাও কিন্তু একটা সম্পূর্ণ বাক্য, এটাও একটা সম্পূর্ণ বাক্য, এবং দ্যাট শি এনজয়েড প্লেইং ফুটবল এটাও কিন্তু একটা সম্পূর্ণ বাক্য। এবং তো এখানে এনজয়েড এবং সেইড দুইটাই কি তোমার হচ্ছে ফ্লুয়েন্ট ভার্ব হয়ে যাবে। শি গোজ একইভাবে ফ্লুয়েন্ট ভার্ব। তারপর নন ফ্লুয়েন্ট ভার্ব হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। মেরি সেইড দ্যাট শি প্লেইং ফুটবল, তাই না? প্লেইং ফুটবল এটা কি তোমার হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার হচ্ছে নন ফ্লুয়েন্ট ভার্ব। তারপর তোমার টু উইন, তারপর হচ্ছে আই হ্যাভ কমপ্লিটেড গিভেন টাস্ক। এখন তোমাদেরকে একটা শর্টকাটে একটা টেকনিক শিখে দিই কোন কোন জিনিসগুলো আসলে নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব হচ্ছে তোমার মোটা দাগে নন ফিনিট ভার্বকে তোমরা যদি তোমরা এক নজরে চিনতে চাও, নন ফিনিট ভার্বকে কোনটা হবে? একটা হচ্ছে কি টু প্লাস V1 বা V0 বলতে পারো, টু প্লাস V0 V1। তারপর তোমার হচ্ছে তারপর তোমার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তারপর তোমার হচ্ছে আরেকটা কি হ্যাভ প্লাস তোমার হচ্ছে ভার্বের ভিত্রি, হ্যাভিং প্লাস ভার্বের ভিত্রি, হ্যাভিং প্লাস ভার্বের ভিত্রি। ওকে, যাই আবার হ্যাভিং প্লাস ভার্বের ভিত্রি মানে কি পাস্ট পার্টিসিপল, ভিত্রি মানে কি পাস্ট পার্টিসিপল। ওকে, তারপর যাই, তারপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব মানে কি যে ভার্ব ছাড়া অন্য কোনো যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাকে কি বলতেছে প্রিন্সিপাল ভার্ব, তাই না? যেমন আস্ক, আই আস্ক ইউ টু এ কোয়েশ্চেন, তারপর গো, ওয়ান্ট, ডিমান্ড, ফরবিড, পারমিট, প্রিজিউম, তাই না? এই প্রত্যেকটা কি যদি বাক্যে যদি বসে কি নিজের অর্থ একদম সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, এই জন্য আমরা কি বলতেছি এটাকে প্রিন্সিপাল ভার্ব। আরেকটা দেখতে পাচ্ছ এখানে স্পেশাল ক্লজ আছে, বাক্য বা বাক্যাংশের প্রধান গুরুত্বপূর্ণ ক্রিয়াকে প্রিন্সিপাল ভার্ব বলে। আচ্ছা, তারপর অক্সিলারি কথাটার মানে কিন্তু সাহায্যকারী। অক্সিলারি মানে কি কথাটার মানে হচ্ছে কি সাহায্যকারী। ওকে, অক্সিলারি কথা মানে কি সাহায্যকারী। যে ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বের মুড, টেন্স, ভয়েস গঠনে সাহায্য করে। তোমার টেন্স মানের জন্য মুড মানে কি, এটা কি তোমার ইন্ডিকেটিভ মুড নাকি ইম্পারেটিভ মুড নাকি সাবজাংটিভ মুড, এটা তোমরা এখন যদিও অ্যাডমিশনের জন্য না পড়লে চলবে। মুড মানে জেনে রাখো কি ইম্পারেটিভ মুডে আমি কি বলি, তোমার হচ্ছে ইম্পারেটিভ মুডে আমরা সাধারণত কি বলি, যে আদেশ নির্দেশ থাকে না, এইগুলা, এটা হচ্ছে তোমার মুডকে ইন্ডিকেট করতেছে। আর ইন্ডিকেটিভ মুডকে কাকে নির্দেশ দেয়া। তারপরে টেন্স মানে তো তোমরা জানো, টেন্স মানে কি যে 12 প্রকার টেন্স আছে ওইগুলো, আর ভয়েস তো তোমরা জানোই। অক্সিলারি ভার্ব বলে এটি প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কি কি থাকতে পারে? প্রাইমারি অক্সিলারি আমি যদি বলি, এই যে বি, তারপর হচ্ছে তোমার বির পরে হচ্ছে তোমার হ্যাভের পরে হচ্ছে তোমার বি হ্যাভ, আর একটা হচ্ছে তোমার ডু। এই যে কি বি কি হতে পারে, বিন, বিং হইতে পারে। তারপর তোমার হ্যাভ কি হইতে পারে, হ্যাজ হইতে পারে, হ্যাড হইতে পারে। তারপর তোমার ডু হইতে পারে কি ডিড, ডান হইতে পারে।
তাই না? আচ্ছা, তারপর মোডাল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, তাই না? এগুলো হচ্ছে তোমার মোডাল ভার্ব। এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, তারপর তোমার উইল, উড, অট টু, হ্যাড বেটার, উড রেদার, এই সবগুলা কি একটা কমন একটা ব্যাপার আছে, এই সবগুলা পরে কি, সবগুলা পরে হচ্ছে তোমার কি ভার্বের, সবগুলা পরে হচ্ছে তোমার ভার্বের ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, বেস ফর্ম ব্যবহৃত হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর যাই আমরা, তারপর পরে যাই। তারপর এখানে ট্রানজিটিভ ভার্ব আছে, ইনট্রানজিটিভ ভার্ব আছে। ট্রানজিটিভ ভার্ব মানে কি, যে ভার্ব হচ্ছে বাক্য সম্পূর্ণ করতে তার অবজেক্ট প্রয়োজন। আমি যদি বলি আই ওয়ান্ট হোয়াট দ্য বুক, তাই না? ট্রিক হচ্ছে ভার্বের শেষে ইট দ্বারা রিপ্লেস করে যদি সেন্স তৈরি হয় তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু আই ওয়ান্ট ইট, এখানে দ্য বুকের জায়গায় যদি আমি ইট দিয়ে বসাই, দেখো খেয়াল করে, দ্য বুকের জায়গায় যদি আমি ইট বসাই, ইট দিয়ে বসালে কি আই ওয়ান্ট ইট, আমি কি হচ্ছে বাক্যটা আই ওয়ান্ট ইট, তাহলে কি আমার সেন্টেন্সটা কি তোমার সেন্স মেক করছে কিনা? দেখো, ইট যদি আমি রিপ্লেস করে বুকের জায়গায় রিপ্লেস করে বসাই তখন কি আমার সেন্টেন্সটা সেন্স মেক করতেছে? হ্যাঁ, অবশ্যই করতেছে। তো এটা হচ্ছে একটা টেকনিক বা ট্রিক্স বলতে পারো। তো যে ভার্বটার আসলে অবজেক্ট লাগবে সেই ভার্বটাকেই বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব। তো একইভাবে ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলা? যেগুলা হচ্ছে কি আমার অবজেক্ট লাগে না। যেমন আমি যদি বলি শি র্যান থ্রু দ্য ফরেস্ট, সান রাইজেস ইন দ্য ইস্ট, তুমি চিন্তা করে দেখো এটা কিন্তু ইট দিয়ে রিপ্লেস করতে পারবা না। আমি যদি বলি শি স্পিক্স so loudly, she speaks so loudly, আমি এই দেখো এখানে যে লাউডলি শব্দটা আছে, এই যে এই লাউডলি শব্দটা কি তোমার হচ্ছে লাউডলি স্পিক যদি বলি, এই লাউডলি শব্দটা কি তোমার হচ্ছে যে অবজেক্ট, সেটা কিন্তু অবজেক্ট না, এটা কিন্তু অ্যাডভার্ব, তাই না? এই জন্য কি তোমার এই ইনট্রানজিটিভ ভার্বে কি অবজেক্ট প্রয়োজন হয় না। লিঙ্কিং ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্বের কাজ হচ্ছে কি লিঙ্ক করা। লিঙ্কিং শব্দটা শুনেই বুঝতে পারতেছো কি লিঙ্ক করা, এটা কি সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে, কমপ্লিমেন্টের মাঝে বসে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের সাথে কি সম্পর্ক ঘটিয়ে কি বাক্যে অর্থ সম্পন্ন করে, সাথে বসে বাক্যে কমপ্লিমেন্টের সাথে বসে বাক্যের অর্থ সম্পন্ন করে, অর্থ কমপ্লিট করে, দেখি কমপ্লিট করে। ওকে, তুমি কি কমপ্লিট, তার মানে বুঝতে পারছো এটা কি হইতে পারে তোমার কয়েকটা আছে তোমার হচ্ছে লিঙ্কিং ভার্ব, যেমন রিমেইন হইতে পারে, তারপর তোমার হচ্ছে সাউন্ড হইতে পারে, এগুলো হচ্ছে কি তোমার ফিল হইতে পারে, এগুলো তোমার হচ্ছে রিমেইন, সাউন্ড, ফিল, এগুলো তোমার হচ্ছে লিঙ্কিং ভার্বের এক্সাম্পল। তারপর এখানে হচ্ছে নন ফিন ভার্ব, আমরা তোমাকে পড়িয়েছি আগে। জিরান্ড হচ্ছে কি জিরান্ড ভার্ব প্লাস আইএনজি। এই যে কি ভার্ব প্লাস আইএনজি যখন সাবজেক্ট হিসেবে বসবে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ যখন সাবজেক্ট হিসেবে বসবে, দেখো এখানে খেয়াল করে, এই যে সুইমিং শব্দটার উৎপত্তি কোথা থেকে? সুইম থেকে না? সুইমিং শব্দটার উৎপত্তি কোথায়? সুইম থেকে। সুইমের সাথে আইএনজি যোগ হয়ে কি হয়েছে? সুইমিং, এবং এটা কোথায় বসে? সাবজেক্টের পরে যে ভার্ব ইজ এ গুড এক্সারসাইজ। তার যখন রিডিং বুকস ইজ মাই ফেভারিট হবি, এই যে তোমার ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন হচ্ছে তোমার যুক্ত হয়ে যখন তোমার হচ্ছে সাবজেক্টে কাজ করতেছে, তখন সেটাকে আমরা কি বলতেছি? যেটা বলতে জিরান্ড। তো পার্টিসিপল মেইনলি অ্যাডজেক্টিভে কাজ করে। পার্টিসিপল কিসে কাজ করে? অ্যাডজেক্টিভে কাজ করে। পার্টিসিপলকে প্রধান হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি একদম সহজ, ভার্বের সাথে আইএনজি যোগ, এটা অ্যাডজেক্টিভে কাজ করবে। এবং পাস্ট হচ্ছে কি, পাস্ট হচ্ছে তোমার দেখো দ্য ব্রোকেন উইন্ডো, মানে কি ভাঙা জানালা,
ভাঙা জানালা। তারপর হচ্ছে দ্য থ্রি চিলড্রেন প্লেড উইথ দ্য এক্সাইটেড ডগ। এক্সাইটেড ডগ মানে কি উত্তেজিত কুকুর, তার মানে কি একটা উত্তেজিত কুকুরের সাথে কি থ্রি চিলড্রেন প্লেড উইথ দ্য এক্সাইটেড ডগ, মানে একটা উত্তেজিত কুকুরের সাথে তিনটা বাচ্চা হচ্ছে কি খেলছিল। তো পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে হ্যাভিং প্লাস ভিত্রি, এটা মনে রাখবা, এটা একটু ডিফারেন্ট। হ্যাভিং প্লাস ভিত্রি, এই যে হ্যাভিং শব্দটা আছে, ফিনিশড মানে কি হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক মানে কি কাজ শেষ করে, আই ওয়ান্ট টু প্লে, তার মানে কি এই যে এটা হচ্ছে এভাবে দিবে অর্থটা, কাজ শেষ করে, কাজ কাজ শেষ করে, ঠিক আছে, কাজ শেষ করে। আমি বলি হ্যাভিং হিয়ার্ড দ্য অফিসার টু দ্য এন্ড, তোমার কি অফিসারকে শুনে, তাই না? তো এই যে এইগুলো বললে কি একটা তোমার কি একটা নন ফিনিট একটা সাউন্ড তোমার কাছে মনে হচ্ছে না যে একটা সাউন্ড আছে এটার মধ্যে? এই জন্যই এই তোমার হচ্ছে পার্টিসিপলের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল সবগুলো কি নন ফিন ভাবে অন্তর্ভুক্ত। তারপর অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব হচ্ছে কি অ্যাডভার্ব মডিফিকেশনের কাজ করে। অ্যাডভার্ব হচ্ছে তোমার ভার্বকে মডিফাই করে। ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অলসো অ্যাডভার্ব নিজেকেও কি মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে। তো সিম্পল অ্যাডভার্বের মধ্যে হচ্ছে রাফি স্টাডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ছে। অ্যাডভার্ব অফ টাইম দেখেন আমরা কি বুঝবো? হোয়েন কখন, হাউ লং, হাউ লং মানে কতক্ষণ ধরে। ইট হ্যাজ বিন রেইনিং অল ডে লং, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল। তারপর আই হ্যাভ গন দেয়ার থ্রাইস, মানে তুমি কতবার। হাউ অফেন মানে কি কতবার, মানে কি কতবার। হাউ অফেন মানে কি কতবার। তারপর যদি বলি হাউ লং মানে কতক্ষণ ধরে, তাই না? তারপর নোট, অ্যাডভার্ব অফ টাইম দ্বারা যখন কোনো কাজ কতবার দ্বারা বোঝানো যায় সেটি বোঝার জন্য অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। এটা কি বলে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিও বলা হয়ে থাকে, তারপর যদি দেখি অ্যাডভার্ব অফ প্লেসটা কি তোমার একটা স্থানের নাম, প্লেস মানে স্থানের নাম। তো হি ওয়েন্ট টু দ্য ভিলেজ, সে কোথায় গিয়েছিল? ভিলেজে গিয়েছিল। দিস নিউজ হ্যাজ বিন কালেক্টেড ফ্রম দেয়ার, এই যে দেয়ার এটা হচ্ছে কি ফ্রম হোয়ার, কোথা থেকে, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ প্লেস হয়ে যাবে। তারপর যদি অ্যাডভার্ব অফ ম্যানার, এই তিনটা হচ্ছে কি ভালোভাবে মনে রাখবা, এটা আসলে নাম মানে অ্যাডভার্ব অফ ম্যানার দিয়ে আসলে মানে নামের সাথে আসলে যে কেয়ারফুলি অ্যাডভার্ব অফ ম্যানার হবে। তারপর তোমার ডিগ্রি হচ্ছে যে অলমোস্ট রোটেন, এই অলমোস্টটা ডিগ্রি হবে, আসলে নামের সাথে ওই যে সম্পর্কটা আছে খুব বেশি একটা নাই, তো এই জন্য তোমরা কনফিউজ হয়ে যাও। তোমার মনে রাখবে অ্যাডভার্ব অফ ম্যানার আছে হাউ দিয়ে প্রশ্ন করলেই তোমরা উত্তরটা পেয়ে যাচ্ছে। উই নিড টু হ্যান্ডেল ইট কেয়ারফুলি, হাউ কিভাবে। অ্যাডভার্ব অফ ডিগ্রি কি? অ্যাডভার্ব অফ ডিগ্রি হচ্ছে কি ইট ইজ অলমোস্ট রোটেন, মানে এটা কি হাউ মাচ, ইট ইজ অলমোস্ট নাকি প্রায় হচ্ছে, প্রায় কি রোটেন মানে কি পচে যাওয়া। তো কামাল ইজ পেইড পোরলি মানে কি কামালকে কি খুব পোরলি পেমেন্ট করা হয়েছে, তাই না? খুব কম টাকায় পেমেন্ট করা হয়েছে, তাই না? এই যে বিষয়গুলো এইগুলোকে আমরা ডিগ্রি বলবো, তাই না? মাত্রা, এখানে কি ডিগ্রি মানে কি মাত্রা বোঝাচ্ছে, কি বলছে? মাত্রা। অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে কি মাত্রা বোঝায়, তাই না? তারপর তোমার মাত্রা বোঝায়। ওকে, তারপর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কি? ইন্টারোগেটিভ হচ্ছে হোয়েন ডিড হি গো। টাইম মানে প্রশ্ন তোমার টাইম বোঝালে হচ্ছে তোমার হোয়েন দা যখন টাইম বোঝাবে তখন এটা অ্যাডভার্ব ডিগ্রি হয়ে যাবে। হোয়ার ডিড হি গো যখন প্লেস বোঝাচ্ছে তখনও এটা অ্যাডভার্ব ডিগ্রি হয়ে যাচ্ছে। প্রিপোজিশন কি? প্রিপোজিশন মানে তোমরা সবাই জানো, মানে সেন্টেন্সের মধ্যে হচ্ছে কি একটা পার্টস অফ স্পিচের সাথে অন্য একটা পার্টস অফ স্পিচের কানেকশনের মাধ্যমে কি অর্থের সম্পূর্ণতা প্রদান করে। তো আমরা এখানে দেখি দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে যে অনটাকে যদি আমি ক্যান্সেল করি, দেখো অনটাকে যদি ধরো মনে আমি ক্যান্সেল করে দিলাম, তাহলে কি দ্য বুক ইজ দ্য টেবিল। এটা কি কোনো বাক্য হইতে পারে? বুক কখনো টেবিল হইতে পারে? কখনোই না। তার মানে কি প্রিপোজিশনের কাজ বুঝতে পারতেছো তোমরা? এটা কি তোমার প্রি শব্দটা এখানে যদি ভাঙি, প্রি মানে কি? প্রি মানেই হচ্ছে কি পূর্বে, মানে পূর্বে বসে কি পূর্বে, পজিশন মানে কি অবস্থান, মানে পূর্বে অবস্থান করে হচ্ছে তোমার, মানে এই যে দেখো এখানে দ্য বুক হচ্ছে একটা নাউন, ইজ অন দ্য টেবিলও হচ্ছে একটা নাউন। এইটার সাথে কি দ্য বুকের সাথে টেবিলের কি কানেকশন কি ঘটিয়েছে? কানেকশনের মাধ্যমে কানেকশন ঘটিয়েছে, তাই না? কানেকশন ঘটিয়েছে। কানেকশন ওকে। তারপর রাহিম ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, মানে কি সে রাহিম কি নিজেকে বিহাইন্ড দ্য ট্রি মানে কি গাছের পেছনে লুকানোর চেষ্টা করছে। এই বিহাইন্ডটাও তোমার হয়ে যাবে কি প্রিপোজিশন হয়ে যাবে।
কনজাংশন যেসব ওয়ার্ড একাধিক শব্দাংশ কিংবা বাক্য সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন কনজাংশন কিন্তু তোমার হচ্ছে একটা শব্দকে আরেকটা শব্দে যুক্ত করতে পারে, আবার একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সে যুক্ত করতে পারে। যেমন আমি যদি বলি আই উইল গো টু দ্য স্কুল অ্যান্ড আফটার গোয়িং টু দ্য স্কুল আই উইল টক টু মাই টিচার। তো এই ক্ষেত্রে কি অ্যান্ড কি একটা হচ্ছে তোমার কনজাংশন, এটা কিন্তু তোমার একটা শব্দের সাথেও বসতেছে, মানে শব্দের সাথে শব্দে তোমার সম্পর্ক ঘটাচ্ছে, এবং কি একটা বাক্য একটা বাক্যকে শেষ করে আবার নতুন একটা বাক্যকে শুরু করতেও কি সহায়তা করতেছে। তো এখানে ইয়েট মানে কি, যেমন আই হ্যাভেন্ট, আমি যদি বলি আই হ্যাভেন্ট গন দেয়ার ইয়েট মানে কি এখনো, মানে কি আমি এখনো সেখানে যাইনি। আই হ্যাভেন্ট গন দেয়ার, তারপর নর, বিকজ, দ্যাট, অ্যান্ড, এগুলো তোমরা জানো। তারপর ফর মানে কি, ফর তোমরা অনেক সময় প্রিপোজিশন পাবো, কিন্তু ফর কিন্তু আসলে কনজাংশন হিসেবে ব্যবহৃত হইতে পারে, ঠিক আছে। ফর কিন্তু তোমার কনজাংশন হিসেবে ব্যবহৃত হইতে পারে, কনজাংশন ব্যবহৃত হতো। এখন যখন এটা ব্যবহার হয় তখন এটা কি কারণের অর্থ দেয়, বিকজের অর্থ দেয়, কি অর্থ দেয়, কারণ, কিসের অর্থ দেয়, কারণ অর্থ প্রদান করে, ঠিক আছে, কারণ অর্থ প্রদান করে। ওকে, তারপরে যদি যাই আমরা এখানে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন দেখতে পাচ্ছি। ফর হিজ কি হবে, মিসফরচুন কোথায় আছে, মিসফরচুন। তারপর হি ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই লাইফ, বাই হবে। তারপর হচ্ছে নিচের কোনটি একই সাথে নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। নাউন এবং ভার্ব, অনেক ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে নাউন এবং ভার্ব একই সাথে ব্যবহৃত হয়। সেই ওয়ার্ডগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছি কোনটা আছে, অ্যাডভাইস, এটা হচ্ছে নাউন, এটার ভার্ব হচ্ছে তোমার অ্যাডভাইস, অ্যাডভাইস। ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, তার মানে রাইট আনসার হচ্ছে মিট। তারপর I have already taken it, তার মানে following the sentence which from the indicators already, okay, already কি এখানে কি কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসছে, তো নাউন তো অবশ্যই না, অ্যাডজেক্টিভ না, আমরা এখানে খেয়াল করি I have already taken, এই টেকেনটা কি অলরেডি আগে বসে টেকেনকে মডিফাই করতেছে, তোমাকে অ্যাডভার্ব। ওকে, তো ডিলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে কি কঠোর পরিশ্রমী বা পরিশ্রমী বলতে পারি, পরিশ্রমী, যেটা হচ্ছে কি পরিশ্রম। আমি যদি বলি ডিলিজেন্ট হাসান, ডিলিজেন্ট রবি, তাহলে কি হয়ে যাবে, মানে নাউনের আগে বসতেছে এবং শব্দটা কি সম্পূর্ণ অর্থ প্রদান করছে, তার মানে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তারপর যদি ব্রেকফাস্ট হচ্ছে একটা নাউন, তারপর আর যে একটা কি ফিনিট ভার্ব বলতে পারো, ফিনিট ভার্ব বলতে পারো। তারপর হচ্ছে তোমার এখানে এটা কি রোলিং স্টোন, এটা কি হচ্ছে, এটা হচ্ছে ইজেন্ট কি রোলিংটাকে স্টোনকে মডিফাই করতেছে না, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল। তারপর ক্রিকেট গেম, এটা খেয়াল করো, এইটা কি কম্পাউন্ড নাউন, ক্রিকেট গেমটা কি কম্পাউন্ড নাউন, হচ্ছে কি কম্পাউন্ড নাউন। বিষয়টা কি দুইটা শব্দ মিলে একটা মানে সত্তা, একটা এন্টিটি বোঝাবে বা একটা সত্তাকে বোঝাবে। যেমন এখানে দেখো ক্রিকেট একটা শব্দ, গেম একটা শব্দ, কিন্তু দুইটা মিলে কি একটা গেমকে বোঝাচ্ছে, তাই না। আমি যদি বলি এখানে তোমার রিডিং রুম বলতে পারো, রিডিং রুম বললে এটা কি রিডিং রুম হয়ে যাবে। তারপর সুইমিং পুল, তারপর হচ্ছে রিডিং ল্যাম্প বলতে পারো। এই জাতীয় শব্দগুলো আছে, এগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন। এগুলো কি বলা হয়, কম্পাউন্ড নাউন বলা হয়। এগুলোকে কি বলা হয়, কম্পাউন্ড নাউন বলা হয়। ওকে, তারপর ইট ইজ রেইনিং হেভিলি শব্দটা কি রেইনিং কে মডিফাই করতে কিভাবে বৃষ্টি হচ্ছে, হেভিলি, এটা কি অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব। ওকে, তারপর সার্ভিস ইজ বেটার দেন আইডলনেস। তো সার্ভিস কি এখানে, সার্ভিসটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তারপর হচ্ছে যে আমরা দ্যাট ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স ইজ হার্মফুল ফর হেলথ। ইনডিসক্রিমিনেট শব্দটাকে নির্বিচার, ইনডিসক্রিমিনেটের বাংলা অর্থ কি নির্বিচার। তো নির্বিচার শব্দটা শুনে কি মাথায় আসতেছে বলতো, এটা কি একটা অ্যাডজেক্টিভ, তারপর হি স্টার্টেড আর্লি শব্দটা কি হুইচ পার্ট, ওটা অবশ্যই অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব। তারপর যদি বলি আই লাইক টেস্টি ভ্যানিলা আইসক্রিম, হিয়ার দ্য ওয়ার্ড টেস্টি মডিফাইস, তাই না। এখানে টেস্টি মডিফাই করতেছে কি, এই টেস্টি মডিফাই করতে সম্পূর্ণ ভ্যানিলা আইসক্রিম শব্দটাকে কি মডিফাই করতেছে, সম্পূর্ণ
এই যে সম্পূর্ণ ভ্যানিলা আইসক্রিম শব্দটাকে কি মডিফাই করতেছে, ঠিক আছে। সাম পিপুল আর বর্ন গ্রেট, মানে কি কিছু জন্মগতভাবে মহৎ হয়। সাম ইজ অ্যান সামটাকে একটা অ্যাডজেক্টিভ হবে। তারপর হচ্ছে দ্য হর্স রান ফাস্ট, ইন দ্য ফাস্ট কি সাম, এটা কি একটা অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব, এটা কি একটা অ্যাডভার্ব হবে, ঠিক আছে, একটা অ্যাডভার্ব হবে। তারপর এখানে দ্য জাপানিজ কি হবে, জাপানিজ, দ্য জাপানিজ আর হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াস। দ্য ইচ অফ দ্য বয়েজ হ্যাজ গট দ্য প্রাইজ হিয়ার, ইচ কি এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ আমরা পড়ছি না, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপর এভরিওয়ান ওয়ান্টস টু শেয়ার হ্যাপিনেস উইথ দ্য নিয়ারেস্ট ওয়ান, এভরিওয়ান ওয়ান্টস টু শেয়ার হ্যাপিনেস উইথ দ্য নিয়ারেস্ট ওয়ান, মানে কাছের মানুষজনের সাথে মানুষ কি তার হ্যাপিনেসটা শেয়ার করতে চায়। এখানে কি হবে, এখানে বলতে ইন দিস সেন্টেন্স, এই যে দেখো টু শেয়ারটা কি নন ফিনিট ভার্ব, ইজ টু শেয়ার ইজ নন ফিনিট ভার্ব। তারপর দ্য অ্যালবাট্রস মেড দ্য উইন্ডো ব্লো, হিয়ার ইজ প্রেজেন্ট, এখানে কি আছে দেখো তো, এই যে মেডের কি আরেক কিছু ভার্ব আছে, মেক থেকে মেড হয়েছে, মেক, লেট। তারপর আরেকটা ভার্ব আছে হেল্প, যেটা সবসময় না, মাঝে মধ্যে তোমার হচ্ছে বেয়ার ইনফিনিটিভ গ্রহণ করে। এইগুলোর পরে কি তোমার থাকে এখানে টু, উইন্ডোর পরে তোমাকে একটা টু দিতে হইতো না, কিন্তু টুটা কিন্তু নাই। তার মানে যেহেতু টু নাই, আমরা কি জানি টু না থাকলে কি হবে, এটা বেয়ার ইনফিনিটিভ হবে, কি হবে বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভকে আমরা কি কত দুই ভাগে ভাগ করতে পারি মোটা দাগে, ইনফিনিটিভকে 3 ভাগে ভাগ করা যায়। একটা তোমার হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ বলে, এটা তোমাদের জানার দরকার নাই আপাতত। এফআইএনআইটি ইনফিনিটিভ কি একটা হচ্ছে তোমার 2 প্লাস ভি, তারপর একটা হচ্ছে তোমার বেয়ার ইনফিনিটিভ, যে কি 2 ছাড়া, উইদাউট 2, বেয়ার ইনফিনিটিভ, উইদাউট 2, ওকে। তারপর হচ্ছে তোমার হোয়াট ইজ দ্য সিমিলার ওয়ার্ড অফ দ্য কাল্টিভেট মানে তোমার চাষযোগ্য, তাই না, কাল্টিভেট চাষযোগ্য, ওকে। তো রাইট ফর্ম ভার্ব থেকে রাইট ফর্ম ভার্বের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল মানে কি শর্ত জ্ঞাপক, কন্ডিশনাল শব্দের মানে কি শর্ত জ্ঞাপক, যেখানে কি শর্ত থাকবে। তো শর্তের মধ্যে প্রথম দেখতে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তারপর সেকেন্ড কন্ডিশনাল, তারপর দেখবো থার্ড কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল মানে কি ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, মানে ইফ যুক্ত আমরা এইভাবে শিখবো, ইফ যুক্ত অংশে যদি প্রেজেন্ট সিম্পল থাকে, পরবর্তীতে কি হবে ভার্ব উইথ ফিউচার মিনিং, তাই না। এক্সাম্পল দেখলে ইফ হি গেটস এ গুড জব ইন লিভারপুল হি উইল, এই কি হি মানে কি হি উইল হ্যাভ টু গেট আপ আর্লি, ইটস এ লং ড্রাইভ। তারপর সেকেন্ড কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, ই প্লাস প্রেজেন্ট সিম্পল থাকলে কি হয়, তারপরেরটা কি হয় উড প্লাস ভার্বের বেস ফর্ম হয়, তাই না। মোডাল ভার্ব উইথ দ্য ফিউচার ইন দ্য পাস্ট মিনিং দেখতে পাচ্ছ এখানে। আমি যদি বলি ইফ ইউ আস্কড হার নাইসলি, তুমি যদি তাকে খুব ভালোভাবে জিজ্ঞেস করো, শি উড সে ইয়েস, তোমাকে কি সে ইয়েস বলবে। এখানে কি দেখো, এখানে আস্কড আছে না, আস্কড কি হচ্ছে তোমার একটা পাস্ট টেন্স, তাই না। এই উড সে এইটা যখন তোমার ইফ যুক্ত অংশ যখন তোমার হচ্ছে পাস্ট টেন্স থাকবে, তখন তোমার ইফ ছাড়া যে অংশটা আছে সেই ছাড়া অংশটা দেখি শি উড, মানে উড প্লাস ভার্বের বেস ফর্ম, উড প্লাস ভার্বের ভি নট বা বেস ফর্ম বসবে। তারপর আমরা থার্ড কন্ডিশন দেখি, থার্ড কন্ডিশনে থাকবে হচ্ছে তোমার, থার্ড কন্ডিশনে ইফ যুক্ত অংশে কি থাকবে, ইফ যুক্ত অংশে থাকবে হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট। দেখো ইফ হি হ্যাড লেফট দ্য আর্লিয়ার, সে যদি আগে লেফট করতো, হি উড হ্যাভ, এখানে এই যে উড হ্যাভ শব্দটা ইম্পর্টেন্ট, উড হ্যাভ এর সাথে পরবর্তী সময় কি হবে উড হ্যাভ প্লাস V3 হবে, উড হ্যাভ প্লাস V3। আর এখানে অন টাইম মানে কি নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, অন টাইম শব্দটা মানে কি বলছে নির্দিষ্ট সময়, অন টাইম মানে হচ্ছে কি নির্দিষ্ট সময়। অন টাইম যখন বলবে তখন কি একদম নির্দিষ্ট সময়, মানে 8টায় বললে 8টাই। আমি যদি বলি আই উইল গো দেয়ার অন টাইম, মানে কি আমি একদম সঠিক সময়ই যাব। আমি যদি 8টার সময় থেকে কথা দিয়ে থাকি সেখানে যাব, সেখানে 8টার সময় যাব, এই ধরনের কথা বোঝাতে তোমার অন টাইম ব্যবহার করা হয়। তারপর যদি রাইট ফর্ম ভার্বের জন্য বেশ কিছু স্পেশাল রুলস আছে তোমাদের জন্য। এনি প্রিপোজিশন, সব ধরনের প্রিপোজিশনের টু ছাড়া অন্য সব প্রিপোজিশনের সাথে তোমার আইএনজি যোগ হয়। তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, বি অ্যাকাস্টম টু মানে কি অভ্যস্ত, কমিটেড টু, উইথ এ ভিউ টু, বি, তারপর হচ্ছে বি, গেট, বিকাম, ইউজ টু, মাইন্ড, উড ইউ মাইন্ড, ওর্থ, তারপর হচ্ছে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এরপরে কি ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আমরা দেখি আই লুকড ফরওয়ার্ড টু স্ট্যান্ডিং, তাই না।
এই দেখো এখানে তোমার যদি এখানে টু দেখে মনে হতে পারে যে টুর পরে তো স্ট্যান্ড বলছেন, টুর পরে কি স্ট্যান্ড হবে? এই যে এই স্পেসিফিক ফ্রেজের পরেই কিন্তু তোমার এই স্পেসিফিক ফ্রেজ যেহেতু তুমি টু আই লুক ফরওয়ার্ড টু দেখতে পাচ্ছ, এই আই লুক ফরওয়ার্ড টুর জন্য কিন্তু পরবর্তী যে ভার্বটা আছে সেটা হচ্ছে আইএনজি হয়ে যাচ্ছে, এখানে টু থাকা সত্ত্বেও তোমার কি বেস ফর্মটা হচ্ছে না। তো উড ইউ মাইন্ড ঠিক একই ধরনের একটা ফ্রেজ, উড ইউ মাইন্ড গিভিং মি এ পেন, আই ক্যান নট হেল্প ডুইং দিট, এই আই ক্যান নট হেল্পের পরেও কি তোমার ডুইং মানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে থাকে। তারপর হচ্ছে তোমার যদি সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মানে উড দ্যাট আই গো, কুড বসে, উড দ্যাট আই তারপরে গো, এখানে ব্র্যাকেটের মধ্যে আমার গো দিয়ে দিছে, টু দ্য মুন, মানে কি উড দ্যাট আই কুড গো টু দ্য মুন। আচ্ছা, এটা কি একটা হাইপোথেটিক্যাল একটা সেন্টেন্স, মানে উড দ্যাট আমি যদি চাঁদে যেতে পারতাম এরকম একটা অর্থ প্রকাশ করে, কিন্তু সেটা কি সম্ভব? আমরা কি চাঁদে যেতে পারি না? এই ধরনের হাইপোথেটিক্যাল সেন্টেন্সগুলোতে আগে উড দ্যাট ব্যবহার করে হাইপোথিসিস বা হাইপোথিসিস প্রকাশ করতে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। তারপর আমি যদি উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট টেন্স হয় এবং বি থাকলে ওয়ার হয়। তো এখানে যে রুলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার ইট ইজ টাইম or ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম or ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম or ইট ইজ হাই টাইম। হয় ইট ইজ টাইমের পরে যদি তোমার ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, তুমি সরাসরি কি টু প্লাস এই দেখো ডু বেস ফর্ম দিয়ে দিছো, কোনো সমস্যা নাই। এবং যদি কিন্তু সাবজেক্টটা থাকে, কি পরবর্তী ভার্বটাকে তোমাকে কি করতে হবে, যদি সাবজেক্ট থাকে পরবর্তী ভার্বের সাথে ইডি স্টপড মানে কি পাস্ট টেন্স করে দিতে হবে, এটাই হচ্ছে এই যে বেসিক ডিফারেন্স। তারপর যদি অ্যাজ দো থাকলে ব্র্যাকেটে বি ভার্ব ওয়ার হবে। শি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার দ্য ওনার অফ দ্য ফার্ম, সে এমনভাবে কথা বলছে সে যেন একদম এই ফার্মের মালিক হয়ে গেছে। তো যে এই ওয়ারটা বসছে এখানে তোমার ইচ, এভরিওয়ান, এনিওয়ান, এনি, মেনিয়ে, এটা ইম্পর্টেন্ট, মেনিয়ে, এভরিবডি, এভরিথিং, এনিবডি, নোবডি, নো ওয়ান থাকলে কি হবে, নাথিং, এনিথিং, এইগুলো থাকলে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, কি হবে, লাভস, এভরি মাদার লাভস হার চাইল্ড। ওকে, তারপর দেখি আফটারের পরে এবং বিফোরের পূর্বে ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং অন্য ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা কি তোমার পাস্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ। যেমন দ্য ডক্টর কাম আছে এখানে, বিফোর দ্য পেশেন্ট কেম, এখানে যেহেতু আগে তোমার পাস্ট টেন্স দেয় আসছে তার মানে কি আমাকে এটাকে তোমার হচ্ছে পাস্ট পারফেক্ট করে দিতে হবে। কি করতে হবে, পাস্ট পারফেক্ট, যে হ্যাড কাম, হ্যাড প্লাস V3। তারপর সেন্টেন্সে যদি প্যাসিভ ভয়েস হলে সেন্টেন্সে পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে এবং গ্যাপের পরে সাবজেক্ট থাকলে বাই বসাতে হবে। ওকে, ইংলিশ ইজ স্পিক দেয়া আছে, ইংলিশ ইজ স্পোকেন। খেয়াল করে দেখো ইংলিশ কি নিজে কথা বলতে পারে, ইংলিশে কি বলা হয়, এই জন্য কি এখানে প্যাসিভ সেন্টেন্সটা বা প্যাসিভ টোনটা ব্যবহার করা হয়েছে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, কি মানে ইংলিশ কি সারা বিশ্বে বলা হয়ে থাকে। তো এই যে স্পোকেন, আমি যদি বলতাম ইংলিশ স্পিক্স, তো ইংলিশ তো নিজে বলতে পারে না, তাই না? তো যেহেতু এটা ইংলিশকে আমরা বলি তাই এটা কি প্যাসিভ সেন্টেন্স হবে। তো হ্যাড বেটার, এই যে এইটাও খুব গুরুত্বপূর্ণ, বেশ কিছু শব্দ হ্যাড বেটার বা ফ্রেজ বলতে পারি, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার। তারপর হচ্ছে তোমার বেস ফ্রম হয়, এখানে আরেকটা শব্দ লিখে দিতে পারো লেস্টের পরে যদি তোমার থাকে আর কি শুড হয়। যেমন আমি যদি বলি ইউ শুড ওয়ার্ক হার্ড, lest you should fail, না এখানে কেটে আমরা হচ্ছে ওয়ার্ক হার্ড দিতে পারি, ওয়ার্ক হার্ড lest you should fail in the exam. ওকে, ঠিক আছে। এই লেস্টের পরে সবসময় কি শুড হবে, এই লেস্টের পরে কি হবে, সবসময় শুড হবে, এই লেস্টের পরে কি হবে, শুড হবে। ইউ ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তাই না?
তারপর এই যে প্রত্যেকটা ভার্ব আছে এইখানে প্রত্যেকটা ভার্ব পরে কি হবে টেক, দেখো টেক, তারপর লেট ইউ লিভ, মানে প্রত্যেকটার পরে কি তোমার বেস ফ্রম হচ্ছে। তো এই প্রত্যেকটা তোমার যে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, তারপর হচ্ছে উড বেটার, লেট, মাস্ট, নিড, ডিয়ার, প্রত্যেকটা শব্দ ভালোভাবে দেখে রাখবে। এবং সব থেকে মনে রাখার কৌশল হচ্ছে এইগুলো সবগুলো পরে কি ভার্বের বেস ফ্রম হয়। তো এখানে আরেকটা কথা আমরা বলতে পারি, ভার্বের বেস ফর্ম আর হচ্ছে প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি। দেখো ভার্ব, আমি ডু ভার্বটা দিয়ে বোঝাই, এটা হচ্ছে কি বেস ফর্ম, কিন্তু এই যে ডাজ এটা হচ্ছে তোমার কি প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে তোমার বেস ফর্ম, আর এই ডাজ এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম। এক কথা যদি বুঝতে চাও এইভাবে বুঝতে পারো, এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, যেটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। আচ্ছা, তারপর বেশ কিছু এমসিকিউ দেখতে পাচ্ছি। মেনি এ ম্যান থাকলে আমরা কি পড়ছিলাম, মেনি এর ম্যান থেকে সিঙ্গুলার হয়, লাইভস হবে। ইট ইজ ইউ, হো 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 আর আর আর, যেহেতু এখানে ইজ আছে প্রেজেন্ট টেন্সে আছে, পরেরটাকে আমাকে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, আর হবে আর। তারপর ইট ইজ টাইম, উই কি হবে, উই আমরা কি সাবজেক্ট থাকলে কি বলছিলাম দিতে হবে, সাবজেক্ট থাকলে কি সরাসরি পাস্ট টেন্স স্টাডিড, কি স্টাডিড হবে। ওকে, তারপর নিচে কোনটি সেকেন্ড কন্ডিশনের শর্ত কি, মানে সেকেন্ড কন্ডিশন হতে হলে কোন শর্তকে আমাকে পূরণ করতে হবে, আমরা দেখি সেই শর্তটা কোন অপশনে পূরণ করতেছে। যেমন ইউ ওয়ার্কড হার্ড, হ্যাঁ এটাই প্রথম ইফ যুক্ত অংশে কি থাকবে, ইফ যুক্ত অংশে তোমার পাস্ট সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স থাকবে, পরেরটাতে কি থাকবে উড প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে, তাই না। তার মানে আনসার হচ্ছে আমার বি। তারপর ইট ইজ ডেঞ্জারাস টু ড্রাইভ, ইন দিস ওয়েদার, কান্ট্রি মাস্ট বি, যেহেতু কভার্ড ইডি যুক্ত করা আছে, বি হবে হি স্পোক অ্যাজ ইফ। দেখো এটা কিন্তু ভার্বের পাস্ট টেন্স হয়, তাই না। পাস্ট টেন্স থাকলে এখানে হ্যাড বিন হয়ে যাবে ওয়ারের পরিবর্তে, তো এ ব্যাড ম্যান অলওয়েজ থাকলে কি জানি আমরা, অলওয়েজ থাকলে কি তোমার ব্লেমস হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপর চাইড মানে কি ছটফট করা, চাইডের পাস্ট পার্টিসিপল হচ্ছে CHIDED, হচ্ছে তোমার স্কার্সলি হ্যাড কেম হিয়ার হোয়েন ইট স্টার্টেড, যেহেতু এখানে হ্যাড দেয়া আছে তোমার হচ্ছে স্টার্টেড হবে, STARTED স্টার্টেড। তারপর এটা দেখি আমরা ইসি ইনফর্ম, তারপর এখানে গুরুত্বপূর্ণ কোনটা, দ্য কনস্ট্রাকশন অফ দ্য পিপল উইল হ্যাভ বিন, এখানে বাই থাকলে তোমার উইল হ্যাভ বিন হবে, দেখে নিবা এটা। তারপর রোলিং ইজ এ রোলিং স্টোন গ্যাদার স্নো মোস্ট, রোলিং কি একটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা আগে আমরা পড়ছি উইথ এ ভিউ টু, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তারপর আই এম ইউজ টু, এই যে দেখো ইউজ টুটা খুব ইম্পর্টেন্ট। ইউজ টুর ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ইউজ টুর ক্ষেত্রে তোমাকে যখন এর আগে এই যে ইউজ টুর আগে বিভার কি অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ার এগুলো থাকবে, তখন কি তোমার সাথে আইএনজি যোগ করে দিতে হবে, রাইডিং। ওকে, তারপরটা দেখি এখানে কোনটা গুরুত্বপূর্ণ আছে, হ্যাজ রাইজেন, দ্য ডেঙ্গু ফিভার হ্যাজ রাইজেন হবে, তারপর এখানে আর গুরুত্বপূর্ণ কোনটা আছে, হ্যাড আই, এইটা দেখো এটাও কিন্তু তোমার থার্ড কন্ডিশনাল, বুঝতে পারছো, এটাও কিন্তু তোমার থার্ড কন্ডিশনালের রুল, এটাও কিন্তু তোমার থার্ড কন্ডিশনাল রুলের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার থার্ড শুধু ইফ মানে কন্ডিশনাল সবসময় ইফ দিয়েই হইতে হবে এমন কোনো মানে বাধ্যবাধকতা নাই। তোমার হ্যাড দিয়েও কি তোমার থার্ড কন্ডিশন হইতে পারে, যখন দেখবে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই ইজ অ্যান এক্সাম্পল অফ তোমার কি থার্ড কন্ডিশনাল, ওকে। তারপর হি অ্যাজ ওয়েল এজ যুক্ত সেন্টেন্সগুলো কি প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়, পরেরটা কি হিজ কাজিনস, সাবজেক্ট কিন্তু হিজ কাজিনস না, সাবজেক্ট তোমার হি, যেহেতু সাবজেক্ট হি তার মানে কি আমাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসাতে হবে, তো অ্যাটেন্ডের কি অ্যাটেন্ডস, ওকে। তারপর আমরা ভয়েস চেঞ্জ, আরেকটা খুবই ইম্পর্টেন্ট এবং যেটাতে আসলে তোমাদের হয়তো বা একটু এখনো এত 5-6 বছর বয়স পড়ার পরও হয়তো বা এখনো কোথাও সমস্যা রয়ে গিয়েছে, তো তোমাদের জন্য বেশ কিছু সিলেক্টিভ কিছু ভয়েস চেঞ্জের রুলস আলোচনা করা হয়েছে এখানে। তোমার রাইট দ্য আর্টিকেল থাকলে এটা কি অ্যাক্টিভ ভয়েস, তোমাকে লেট দ্য, এই যে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিব আমরা কি করব,
আমরা হচ্ছে তোমার লেট নিয়ে আসবো, লেট দ্য আর্টিকেল বি রিটেন, ওকে। তারপর প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট, লেট দ্য অ্যাসাইনমেন্ট বি প্রিপেয়ার্ড হবে। তারপর হো দিয়ে শুরু হওয়া সেন্টেন্সকে তোমার প্যাসিভ করতে হলে কি করতে হবে, বাই হোম নিয়ে আসতে হবে। তারপর কি তোমার এখানে ভার্ব, তারপর হচ্ছে তোমার এখানে দ্য পোয়েম বিং রিটেন, ওকে। মানে তোমার এখানে হো দেখলেই তোমার প্রথম কাজ কি হবে, তোমাকে হোটাকে চেঞ্জ করে বাই হোম নিয়ে আসতে হবে। এরপরে হচ্ছে তোমার সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে, বা বিভার্বকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। যে ইজ হচ্ছে কি এখানে বিভার্ব। তারপর যদি হোম দিয়ে শুরু হলে আগে যখন আমরা হু ছিল আমরা কি এনেছিলাম, আমরা এনেছিলাম হচ্ছে তোমার বাই হোম। এখন হো থাকলে আমাদেরকে হো আনতে হবে, বাকি সব রুলস মোটামুটি সেম, বাই হোম। তারপরে কোয়েশ্চেন মার্কগুলো কিন্তু মনে করে দিবা, কোয়েশ্চেন মার্ক না দিলে কিন্তু যখন কোয়েশ্চেনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বলবে তখন কিন্তু কোয়েশ্চেন মার্কটা ইজ এ মাস্ট, তাই না। কোয়েশ্চেন মার্ক না দিলে স্যার নাম্বার কেটে দিবে, নাম্বার দিবে না। তারপর তখন ভাববা যে হচ্ছে আমি তো সব লিখে আসছি, পরীক্ষায় কেন হচ্ছে আমার চান্সটা হলো না। এই সিলি মিস্টেকগুলোর জন্যই কিন্তু তোমার চান্স মিস হইতে পারে, তো এইগুলো হচ্ছে করা যাবে না। তারপর একটি ভয়েসের ক্ষেত্রে ডাবল অবজেক্ট মানে কি, মাই ফাদার গিভ মি এ বুক, এই যে মাই ফাদার গিভ মিটা হচ্ছে একটা অবজেক্ট, আর এ বুক এটা হচ্ছে একটা অবজেক্ট। এই দুইটা অবজেক্ট এরকম যখন দুইটা অবজেক্ট একসাথে থাকবে তখন সেটাকে বলবো কি আমরা ডাবল অবজেক্ট। আচ্ছা, তো ডাবল অবজেক্টের ক্ষেত্রে তোমার বস্তুবাচক আমি যদি বলি মাই ফাদার gives me a book, এই বুকটা কিন্তু তোমার ডিরেক্ট অবজেক্ট। যখন দুইটা অবজেক্ট থাকবে তখন বস্তুবাচকটা হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট, আর যেটা ব্যক্তিবাচক সেটা হয়ে যাবে কি ইনডিরেক্ট অবজেক্ট। ওকে। তারপর যে ফ্যাক্টিটিভ ভার্বের এটাও দেখে নিবা, এটাও বেশ গুরুত্বপূর্ণ। তারপর যে আমরা ভয়েস চেঞ্জ, আমাকে প্রথমেই দেখেছি কি আই সো, এটা কি সাবজেক্ট, হিম অবজেক্ট, গো টু স্কুল। তো আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার ক্ষেত্রে প্রথম ডিউটি কোনটা বলতো, আমাদের কি করতে হয়, আমাদেরকে কি যেটা অবজেক্ট থাকে সেটাকে সাবজেক্ট বানাতে হয়। তো এটাকে যদি আমরা বলি আই সো হিম গো টু দ্য স্কুল, হি ওয়াজ, মানে সো আছে তার মানে ওয়াজ আনতে হবে, হি ওয়াজ সিন তারপর কি সিনের পরে সির ভাবের পরে কি একটা আইএনজি হয়, গোয়িং টু স্কুল বাই মি, ওকে। তারপর হচ্ছে তোমার আই থট দ্য টাইগার উড কিল মি, ইট ওয়াজ থট that the I would be killed by the tiger, তাই না, by the tiger, ওকে। তারপর কি দ্য মুন লুকস বিউটিফুল, এটা দেখি কিভাবে সমাধান করা যায়। দ্য মুন লুকস বিউটিফুল, দ্য মুন এটাকে বলা হচ্ছে কোয়াসিপিসিভ ভয়েস। দ্য মুন is beautiful when it is looked at, okay। তারপর এটা আছে এখানে he has a gut feeling that he may be, এটা সমাধান করার চেষ্টা করি, বাক্যটা দেখে খুব ভয় পেয়ে যাচ্ছে তোমরা হয়তো। তার মানে he has a gut feeling, it is a gut feeling, তোমাকে it আনতে হবে, it is a gut feeling that he may keep something, help me, so something, এই somethingটা আগে আনতে হবে আমাদের, something may be kept from, something may be kept, তারপর from দিতে পারো, না দিলেও সমস্যা নাই। আচ্ছা, এই যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের চেঞ্জ দ্য ভয়েসের তোমার হচ্ছে
প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিবা। ঠিক আছে, এখন আমরা পড়বো হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশনও কিন্তু তোমরা বেশ বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো। তো ন্যারেশন আসলে নতুন কোনো টপিক না, কিন্তু তাও কেন জানি হচ্ছে ন্যারেশন থেকে প্রশ্ন আসলে আমরা একটু ঘাবড়ে যাই, তাই না? তো ন্যারেশন থেকে বেশ কিছু তোমাদের জন্য সিলেক্টিভ কিছু এমসিকিউ তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে, সেইগুলো আসলে আমরা সলভ করে দেখি কতটুকু পারা যায়। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে ইউ উইল সে আই এম ইল চেঞ্জ টু ইনডিরেক্ট। তার মানে কি, এটা তোমার ডিরেক্টে দেওয়া আছে, আমাকে ইনডিরেক্ট করতে হবে। তো দেখি, ইউ উইল সে, ইউ উড সে, উইলটাকে তো আমাকে উইলই রাখতে হবে, তো এটা উড আছে বা দাগেই, এখানে উইল আছে, এখানে উইল আছে, আবার এখানে উইল আছে। আচ্ছা দেখি কোনটা হয়। ইউ উইল সে দ্যাট ইউ ওয়ার ইল, ওয়ারের সাথে তো এই উইলের কোনো সম্পর্ক নাই, কারণ এটা হচ্ছে ফিউচার, আবার এটা চলে যাচ্ছে পাস্টে, তো এটাও কিন্তু আলটিমেটলি হচ্ছে না। তারপর দেখি, তারপর হচ্ছে তোমার ইউ উইল সে দ্যাট, এখানে এটার সমস্যা আছে, সাবজেক্টের সমস্যা আছে, তার মানে আমরা আনসার কিন্তু পেয়ে যাচ্ছি ডি। ওকে, তারপর এখানে আছে কবির সেইড আই মাস্ট রাইট এ লেটার, দ্য ইনডিরেক্ট ফর্ম ইজ। এই মাস্ট শব্দটা থাকলে আসলে যখন ডিরেক্ট স্পিচে মাস্ট থাকে তখন আমরা কি করি, তখন কিন্তু আমরা কি হ্যাড টুতে তোমাকে এটাকে কি রূপান্তর করি। তো হ্যাড টু কোথায় কোথায় আছে, হ্যাড টু দেখা যাচ্ছে উইল হ্যাভ টু রাইট, এখানে হ্যাড টু নাই, হি শুড হ্যাড টু নাই, হি উড, তার মানে প্রথমেরটাতেই কিন্তু হ্যাড টু আছে, আলটিমেটলি দ্য আনসার উইল বি দ্য ফার্স্ট ওয়ান। ওকে, তারপর যাচ্ছি আমরা মাই ফাদার সেড টু মি উই আর গোয়িং টু দেয়ার টুমোরো। বাক্যটির ইনডিরেক্ট স্পিচ কোনটা? তো মাই ফাদার সেইড আছে, টোল্ড ইউজ করতে পারি, টোল্ড মি দ্যাট দে উড বি গোয়িং দেয়ার নেক্সট ডে। আচ্ছা, তারপর দেখি মাই ফাদার সেড টু মি দ্যাট দে, আচ্ছা এখানে কি আছে দেখো তো, উই আর আছে তাই না, উই আরটা কি হয়ে যাবে, উই আরটা হয়ে যাবে দে ওয়ার, তোমার আনসার হয়ে যাবে সি। তারপরে হুইচ ওয়ান ইজ কারেক্ট আফটার দ্য চেঞ্জ অফ স্পিচ অফ দ্য সেন্টেন্স, করিম সেইজ দ্যাট, এখানে দেখো করিম কিন্তু সেইজ আছে তাই না, এই যে রিপোর্টেড ভার্বটা কি, রিপোর্টেড ভার্বটা কিন্তু সেইজ মানে কি প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে কি পরে আবার বলছে হি ডিড নট গো, তার মানে এখানে আনসার কোনটা হতে যাচ্ছে, এটাকে আমাকে এতক্ষণ আমরা কি পড়েছি, আমার ডিরেক্ট মানে তোমার হচ্ছে এতক্ষণ এগুলো আমরা কি পড়েছি, তোমার এখানে দেখো ইনডিরেক্ট স্পিচ কিন্তু আমাকে করতে হয়েছে, আমাকে ডিরেক্ট দেওয়া ছিল, আমাকে ইনডিরেক্ট করতে হয়েছে, এখন আমাকে কি, আমাকে এখন দেওয়া আছে হচ্ছে তোমার এই কারিম সেইজ দ্যাট ইউ ডিড নট গো, আমাকে এখন করতে হবে কি, আমাকে এখন বের করতে হবে রাইট আনসার কোনটা। তো রাইট আনসার উইল বি করিম, এটা তোমার করিম সেইজ ডি হি ডিড নট, তাই না, হি ডিড নট থাকলে আমাকে কি করতে হবে, হি ডিড নট থাকলে আমাকে এটাকে পাস্ট টেন্সে রাখতে হবে, পাস্ট টেন্সে রাখলে আমি কি করব, করিম সেইজটাকে সেইজই রাখবো, করিম সেইজ, এই সবগুলোতে কিন্তু করিম সেইজ দেখতে পাচ্ছ তাই না, এখানে কি কনফিউশন হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, তার মানে আই ডিড নট গো, হি ডিড নট গো, আই ডোন্ট গো, তার মানে এখানে যেহেতু হি আছে, এটা কি হিটা কি তোমার আইতে রূপান্তর হয়ে যাবে, তার মানে আনসার ইজ বি। ওকে, তারপর তারপর হচ্ছে এখানে তোমার বেশ কিছু হচ্ছে এসএকিউ দেখতে পাচ্ছি, এসএকিউগুলোতে ফার্স্টে আছে হি সেইড গুড বাই মাই ফ্রেন্ডস, তার মানে কি হি বেইড, গুড বাই থাকলে কি হয়, বেইড, হি বেইড হিজ ফ্রেন্ডস, গুড বাই। ওকে, he bade his friends goodbye. ওকে, তারপর যাই হচ্ছে আমরা সেকেন্ডটাতে, আইনস্টাইন said to the queen I was walking alone to your palace, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে, তো আইনস্টাইন লিখে ফেলি EINSTEIN, আইনস্টাইন told, সেটা কি হয়ে যাবে told the queen that he had been walking alone to her palace, PALAC। ওকে, ঠিক আছে, এখানে কি তোমার আইএনজি যে ওয়াজ ওয়াকিং এর পরিবর্তে কি বসছে, ওয়াজ ওয়াকিং যেহেতু এখানে আছে, ওয়াজ ওয়াকিংটা কি হয়ে গেছে, had been walking হয়ে গেছে, ওকে, তারপর দেখি তামিম সেইড আই মাস্ট গো, এই মাস্ট টু পরিবর্তে কি করতে হবে, হ্যাড টু বসাইতে হবে, আমরা জানি মাস্ট টু থাকলে কি, আমরা এমসিকিউ পড়েছি মাস্ট টু থাকলে কি হয়, হ্যাড টু বসাইতে হয়। তারপর এখানে রায়হান সেইজ মানে কি, রায়হান সেইজটা কি সেইজই থাকবে,
সেজটা কি সেইজে থাকবে, তারপর জাস্ট হচ্ছে দ্যাট দিয়ে আমি কি করব, দ্যাট দিয়ে আইটা হি হয়ে যাবে, হি ইজ স্লিপিং, স্লিপিং, ওকে, হি ইজ স্লিপিং। রায়হান said that he is sleeping. ওকে, SLEEPING। আচ্ছা, তারপর জো বাইডেন আস্কড, এই আস্ক থাকলে কি হয়, যখন তোমার প্রশ্ন থাকে তখন প্রশ্ন থাকলে আমরা কি দিয়ে শুরু করি, ইফ দিয়ে শুরু করি, ইফ লাস্টে হয় কি কোয়েশ্চেন মার্ক, তাই না? এইটাও কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল রাখবে, ওকে। তারপর যাচ্ছে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। ট্রান্সফরমেশন সেন্টেন্স কিন্তু কলেজ ভর্তি পরীক্ষা বা কলেজগুলো যেগুলো তোমার হচ্ছে নটর ডেম হলি ক্রস সেন্ট জোসেফ ভর্তি নিয়ে থাকে তাদের খুব পছন্দের একটা জায়গা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কারণ এখান থেকে কি তোমার স্টুডেন্টদেরকে সহজেই খুব বেশি কি ঘাবড়ে দেওয়ার সুযোগ থাকে। তো এই জন্য আমরা বেশ কিছু সিলেক্টিভ কিছু ট্রান্সফরমেশন সেন্টেন্সের কিছু রুল দেখবো, কিছু এক্সারসাইজ দেখবো। আচ্ছা দেখি তারপর কি কি আছে এখানে। এখানে দেখা যাচ্ছে বোথ অ্যান্ড দিয়ে একটা এক্সাম্পল, একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, বোথ অনুরাধা অ্যান্ড রোশনি আর গুড ফ্রেন্ডস। আচ্ছা, যদিও এই গ্রামার মানে এই তোমার অ্যাফার্মেটিভ এবং অ্যাফার্মেটিভ তো নেগেটিভ থেকে সাথে খুব বেশি সম্পর্ক নাই, কিন্তু তোমাদেরকে যদি প্রশ্ন করি, এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটা স্ট্রাকচারালি কি হবে, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড বলো তো? তোমাদের অনেকের মনে হইতে পারে এখানে তো ভাইয়া অ্যান্ড আছে, তাই না? অ্যান্ড তো শুনছি যে অ্যান্ড থাকলে হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স হয়, তাই না? এন্ড থাকলে কি কম্পাউন্ড সেন্টেন্স হয়, কিন্তু এন্ড থাকলেই কম্পাউন্ড সেন্টেন্স হয়, হুইচ ইজ ভেরি রং। কারণ কি এটা হচ্ছে একটা তোমার কম্পাউন্ড নাউন হিসেবে কাজ করতেছে। বোথ অনুরাধা এন্ড রোশনি পুরাটাই কি একটা সাবজেক্ট, আমরা কম্পাউন্ড নাউন পড়ছি না? এই কম্পাউন্ড নাউন থাকার কারণ কি পুরাটাই কি সাবজেক্ট হিসেবে অ্যাক্ট করতেছে, সাবজেক্ট। তারপর দেখো সাবজেক্টের পরে যেরকম হয় ভার্ব আছে, তারপর তোমার হচ্ছে কমপ্লিমেন্ট আছে, তাই না? আচ্ছা, তো এটাকে যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ করলে কি করতে হবে, নট অনলি বাট অলসো দিয়ে করবো, নট অনলি অনুরাধা নয় বাট অলসো রোশনি আর গুড ফ্রেন্ডস। আচ্ছা, তারপরটা দেখি টু টু মানে কি, টু মানে কি হচ্ছে, টু দ্বারা কি কোনো তীব্রতা বোঝায়, যে হি ইজ টু উইক, সে এতটাই দুর্বল যে সে কি চলাচল করতে পারে না, হি ইজ টু উইক টু মুভ, তাই না? হি ইজ টু উইক টু মুভ। আচ্ছা, তারপর যদি বলি তোমার এটাকে নেগেটিভ করতে হলে কি করতে হবে, সো দ্যাট আনতে হবে, শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট মুভ, ওকে। as soon as যুক্ত সেন্টেন্সকে যদি আমরা তোমার হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই, তাহলে কি হতো, আমাদের নো সুনার হ্যাড আনতে হবে, নো সুনার হ্যাড, এই যে নো সুনার হ্যাড, তারপর দেন, তারপর পাস্ট ইনডিফিনিট। এখানে একটা জিনিস খেয়াল করতে পারে, এই যে as soon as, এখানেও যদি তোমাদেরকে সেম প্রশ্নটাই করি, as soon as I got the job I informed my friends, মানে কি as soon as I got the job I informed my friends, এই সেন্টেন্সটা কি বলতো, এই সেন্টেন্সটা কি হিসেবে কাজ করতেছে? দেখো এখানে সাবজেক্ট কয়টা আছে, সাবজেক্ট একটা দুইটা সাবজেক্ট, তাই না? এখানে এখানে এটাও সাবজেক্ট, এটাও সাবজেক্ট, এটা কিন্তু তোমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। কারণ কি কমপ্লেক্স সেন্টেন্সে কি একের অধিক সাবজেক্ট থাকতে পারে, তাই না? একের অধিক সাবজেক্ট থাকতে পারে। এখানে তোমার আই ইনফর্মড মাই ফ্রেন্ডস, এটা কি, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, আর অ্যাজ সুন অ্যাজ আই গট দ্য জব এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এগুলো আমরা সামনের যে স্লাইডগুলোতে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে এইগুলোতেও দেখবো, ওকে। তারপর যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউনিভার্সাল ট্রুথ থাকলে, যেমন নলেজ ইজ পাওয়ার, ইজেন্ট নলেজ পাওয়ার, কোয়েশ্চেন মার্কটা কিন্তু তোমাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, ইজেন্ট নলেজ পাওয়ার। এই ক্ষেত্রে সেন্টেন্সগুলোকে তোমাকে অক্সিলারি ভার্ব না থাকলে ডোন্ট ডাজন্ট প্রথমে বসবে। তারপর যদি যাই তারপর যদি যাই এর পরিবর্তে কি বলছে, নট মেনি, এগুলো একটু মনে রাখবা। তারপর হচ্ছে মেনির পরিবর্তে কি নট এ ফিউ, মেনি পরিবর্তে নট এ ফিউ, আর লিটলের পরিবর্তে নট মাচ। এগুলো জাস্ট মনে রেখে মানে ওই যে জায়গাটাতে আসলে তোমার বসাইতে হবে, ওই জায়গাটা যদি তুমি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি সহজেই আনসার করতে পারবা। তারপর অ্যাফার্মেটিভে মাচ থাকলে কি হবে, নট এ লিটিল, মাচ থাকলে কি হবে, নট এ লিটিল বুঝতেছে, তাই না? আর যে ব্যতিক্রম একটা নিয়ম দেখতে পাচ্ছি আমরা, হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। অলওয়েজ থাকলে নেভার বসবে, অলওয়েজ থাকলে কি বসবে, নেভার বসবে, অলওয়েজ থাকলে নেভার বসবে, ওকে। তারপর এজ যুক্ত তোমার হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই, নট লেস দেন, হি ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি, হি ইজ অ্যাজ গুড অ্যাজ শি, হি ইজ নট লেস গুড দেন শি, মানে কি সে তার থেকে ভালো নয়, এরকম একটা মিনিং ক্রিয়েট করতেছে, ওকে। তারপর আমরা যদি অল এভরি প্লাস নাউন থাকলে, এভরি ম্যান হেটস লায়ার, আর কি দেয়ার ইজ নো ম্যান হু ডাজ নট
হেট এ লায়ার, মানে কি এমন কোনো ব্যক্তি নেই যে কি লায়ারকে অপছন্দ মানে অপছন্দ করে না। অপছন্দ করে মানে কি, অপছন্দ মানে হচ্ছে হেট করা, তাই না? নো প্লাস নাউন প্লাস অপোজিট অফ দ্য ভার্ব, নাউন প্লাস অ্যাডভার্ব, তারপর হচ্ছে তোমার নো ম্যান লাভস এ লায়ার, এটাও কি বলা যেতে পারে। তারপর দেখি আমরা এখন ডিগ্রি অফ কম্পারিজন। ডিগ্রি অফ কম্পারিজনটাও কিন্তু তোমরা এসএসসিতে পড়ে এসেছো। তোমার হচ্ছে পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে নেওয়া, সুপারলেটিভ ডিগ্রি থেকে আবার তোমার পজিটিভে নিয়ে আসা, কম্পারেটিভ নিয়ে আসা, এগুলো কিন্তু তোমরা পড়ছো। তো আমরা আরেকবার একটু ওভারভিউ করি নেই, হ্যাঁ করি নেই, তাই না? ওভারভিউ করতে গিয়ে আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি কি আছে, নো আদার যুক্ত। নো আদার যুক্ত তোমার পজিটিভ সেন্টেন্সকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই, নো আদার কি টলার দেন এনি আদার। এই যে দেখো দেন এনি আদার, এই যে কিওয়ার্ডগুলা দেন এনি আদার, তারপর তোমার হচ্ছে এখানে দা টলেস্ট, যে দা সুপারলেটিভ ডিগ্রি আগে কি সবসময় দা হবে, এটা মনে রাখতে হবে। সুপারলেটিভ ডিগ্রি আগে সবসময় কি দা হয়, দা হয়, ঠিক আছে, ক্লিয়ার? তারপর যদি বলি ভেরি ফিউ, ভেরি ফিউ যুক্ত পজিটিভ সেন্টেন্সকে তুমি যদি কম্পারেটিভ করতে চাও, ভেরি ফিউ পরিবর্তে কি দেন মোস্ট আদার, ভেরি ফিউ পরিবর্তে কি দেন মোস্ট আদার। এই যে ডিগ্রির ক্ষেত্রে তোমার এই কিওয়ার্ডগুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার অনেকটাই কি কাজ কমে গেল। জাস্ট শুধু কোনটার পরিবর্তে কি বসবে এটা মনে রাখলে তোমার যেভাবেই আসুক তুমি কিন্তু সহজেই পেরে যাবা। তারপর এটা যদি আমি ঠিক এটাকে যদি আমি তোমার কি করতে চাই, সুপারলেটিভ করতে চাই, ওয়ান অফ দ্য, কি বসাতে হবে ওয়ান অফ দ্য, ঠিক আছে, কি বসাতে হবে ওয়ান অফ দ্য, ওকে। তারপর এখানে আছে তোমার সাবজেক্ট প্লাস ভার্ব, ঈশা সাবজেক্ট প্লাস ভার্ব, এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস নাউন যুক্ত পজিটিভ সেন্টেন্সকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই, ক্যাথি ইজ নট টলার দেন ঈশা। তারপর নো, এটা কি সুপারলেটিভ ডিগ্রি হয় না। তোমার কিন্তু হচ্ছে এরকম অনেক প্রশ্ন আসতে পারে, যে প্রশ্ন আসতেই পারে তোমাকে চেক করবার জন্য, যে তোমাকে দিয়ে দিবে যে ঈশা ইজ এজ টল এজ ক্যাথি, তারপর বলবো যে মেক ইট সুপারলেটিভ ফর্ম। তখন কিন্তু তুমি কিন্তু অনেক চেষ্টা করে একটা আনসার বের করবা, পরে দেখবো যে এটা নো সুপারলেটিভ, এটা সুপারলেটিভ ডিগ্রি হয় না। যদি এরকম কোনো আনসার নাই হয়, তোমার কিন্তু এটাই লেখা উচিত যে এটা সুপারলেটিভ ডিগ্রি হয় না, মিনস নো সুপারলেটিভ। তোমার কম্পিটিটিভ এক্সামগুলো কিন্তু এভাবেও কিন্তু তোমাকে চেক করে থাকে। তারপর যদি দেখি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট এজ, অ্যাডজেক্টিভ প্লাস এজ, নাউন, ক্যাথি ইজ নট এজ টল এজ ঈশা। তারপর কি লিখতেছি আমরা, ঈশা ইজ টলার দেন ক্যাথি, এই টলার নো সুপারলেটিভ ডিগ্রি কিন্তু হয় না। আর কম্পারেটিভ ডিগ্রি মানে কি দুজনের মধ্যে তুলনা, সুপারলেটিভ ডিগ্রি মানে কি অনেকের মধ্যে তুলনা, এটা তো আমরা সবাই জানি। তারপর আমরা আরেকটা খুব কঠিন এবং কনফিউজিং, যে তোমার এইবার তোমার ফুল সিলেবাসে তোমরা হচ্ছে পরীক্ষা দিয়েছো যারা, তারা হয়তো পেয়েছো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কিভাবে হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয়, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হয়। আচ্ছা, তো সিম্পল সেন্টেন্সটাকে আমরা একটু সিম্পলি বোঝার চেষ্টা করি। সিম্পল মানে কি, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে তোমার এখানে একটা সাবজেক্ট থাকবে প্লাস হচ্ছে একটা ফিনিট ভার্ব থাকবে, ফিনিট ভার্ব কোনগুলো আমরা পড়েছি, ফিনিট ভার্ব থাকবে, এবং নন ফিনিট ভার্ব একাধিক থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ফিনিট ভার্ব একটাই থাকতে হবে, ক্লিয়ার? নন ফিনিট ভার্ব অনেক থাক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার এখানে ফিনিট ভার্ব একটাই থাকতে হবে, নন ফিনিট ভার্ব অনেকগুলো থাকলেই সমস্যা নাই। তারপর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি টু যুক্ত। আচ্ছা, আমরা আগে কমপ্লেক্স সেন্টেন্সে একটা স্ট্রাকচার, মানে কমপ্লেক্স সেন্টেন্সটা কি আমরা একটু দেখে নিই। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, একটা হচ্ছে মেইন ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে, একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বলতে পারো, মেইন ক্লজ থাকবে। আর হচ্ছে এক বা একাধিক হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, মানে কি নির্ভরশীল বাক্যাংশ, যদি বাংলায় বলে বাক্যাংশ থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি, এক বা একাধিক সিম্পল সেন্টেন্সকে তোমার কি কনজাংশনের মাধ্যমে যুক্ত করে, তোমার কি সেন্টেন্সটাকে পূরণ করা হবে। যেমন আমি যদি বলি হি ইজ ভেরি উইক, এটা একটা কি দেখো এই সেন্টেন্সটা পড়ে কি তুমি একটা ফুল একটা মিনিং ক্রিয়েট করতেছে না, সেন্স ক্রিয়েট করতেছে না, এটা কিন্তু একটা সেন্টেন্স। প্লাস হচ্ছে হি ক্যান নট ওয়ার্ক, এটাও কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্স। দুটা সেন্টেন্সকে কি দ্বারা কানেক্ট করা হয়েছে, এন্ড দ্বারা। কি দ্বারা কানেক্ট করা হয়েছে, এন্ড দ্বারা। এই যে এন্ড দ্বারা কানেক্ট করা হয়েছে। তো কম্পাউন্ড সেন্টেন্স কি এরকম অনেক মানে তোমার হচ্ছে কনজাংশন দ্বারা অ্যাড করা হবে। এটা হইতে পারে বাট, এটা হইতে পারে বিকজ, ইয়েট, অনেক কিছু হইতে পারে। তো এখন আমরা রুলসের দিকে যাই। ইনস্পাইট অফ, ডেসপাইট মানে কি সত্ত্বেও, এটা মানে কি সত্ত্বেও, বাংলায় যদি বলি আমি সত্ত্বেও, ওকে। নট উইথস্ট্যান্ডিং থাকলে কি হয় আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে, দো, অলদো। আর সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার যদি খেয়াল করি আমরা, ইনস্পাইট অফ হিজ প্রপার্টি, তার দরিদ্রতা সত্ত্বেও, হি ইজ অনেস্ট মানে সে কি সৎ। আর এটাকে যদি কমপ্লেক্স করে কি হবে, দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, যদিও সে গরিব
কিন্তু সে অনেস্ট। ওকে, তারপর হি ইজ পোর, সে গরিব কিন্তু হি ইজ এ অনেস্ট, সে গরিব কিন্তু সে সৎ। আচ্ছা, তারপর যাই আমরা বাই প্লাস জিরান্ডে। বাই প্লাস জিরান্ডে রুলটা কি? বাই রিডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ার মাধ্যমে ইউ উইল পাস, তুমি কি পাস করতে পারবা। তো এটা কি, এটা হচ্ছে তুমি যখন কমপ্লেক্সে রূপান্তর করবা তখন কি হবে, ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আসতে হবে এখানে একটা, যেমন ইফ ইউ রিড, যদি তুমি পড়ো অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে, ইউ উইল পাস, তুমি কি পাস করতে পারবা। আচ্ছা, তারপর যদি এটাকে যদি আমাকে বলে যদি তোমার হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে, আমাকে কি করতে হবে, এখানে রিড অ্যাটেন্টিভলি, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আসতে হবে। বাক্যে যদি প্রথমেই ভার্ব থাকে সেই তোমার হচ্ছে সেন্টেন্সটাকে আমরা কি বলি, ইম্পারেটিভ সেন্টেন্স বলি, কারণ এখানে কি একটা ইউ রিড অ্যাটেন্টিভলি, ইউটা কি উজ্জ অবস্থায় থাকে, যেটা কি হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স অনেক সময় লেখা হয় না। অ্যান্ড ইউ উইল পাস, ক্লিয়ার। ওকে, তারপর আরো কিছু নিয়ম আছে। উইদাউট প্লাস জিয়ান থাকলে কি হবে, উইদাউট প্লাস জিয়ান থাকলে হচ্ছে সিম্পল সেন্টেন্সে আমি হচ্ছে ইফ ইউ ডোন্ট রিড, তারপর হচ্ছে অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল, এই যে অর ইউ উইল ফেল, এখানে কিন্তু অর হইতে পারে, অ্যান্ড হইতে পারে, কনটেক্সট অনুযায়ী ভিন্ন রকমের কি কনজাংশন ব্যবহৃত হইতে পারে। তারপর যদি দেখি বাক্যে আইএনজি যুক্ত জিরান্ড, এই যে গোয়িং হোম, এটা কি গোয়িং হোম, এটা কি জিরান্ডের কাজ করতেছে। আই ফাউন্ড হিম ইল, তারপর বলছে হোয়েন আই ওয়েন্ট হোম আই ফাউন্ড হিম, যখন আমি কি বাড়িতে প্রবেশ করলাম, বাড়িতে গেলাম, আই ফাউন্ড হিম ইল, আমি তাকে কি অসুস্থ হিসেবে দেখলাম। আই ওয়েন্ট হোম বাড়িতে গেলাম, আই ফাউন্ড হিম ইল, এবং তাকে অসুস্থ দেখলাম, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে ইন অর্ডার টু আছে তোমার, ইন অর্ডার টু মানে কি জন্যে, মানে আই কেম হিয়ার ইন অর্ডার টু টক উইথ হার, আমি সেখানে গিয়েছি তার জন্য কথা বলতে, তাই না। ওকে, তারপর হচ্ছে দ্যাটস বা সৌদের বসাতে হবে। তারপর ইন অর্ডার দ্যাট আই কাম টু মার্কেট সো দ্যাট আই কুড বাই সাম বুকস, আমি মার্কেটে গেলাম সো দ্যাট, মানে কি যাতে করে আমি কিছু বই কিনতে পারি। তারপর এটাকে যদি আমি কম্পাউন্ড করতে চাই, ওয়ান টু প্লাস এন্ড অর সো, আই ওয়ান্ট টু বাই সাম বুকস সো আই কাম টু মার্কেট, ঠিক আছে। ওকে, তারপর এখানে আরো বেশ কিছু তোমরা বিকজ অফ মানে হচ্ছে বিকজ অফ, তারপর হচ্ছে অন অ্যাকাউন্ট অফ মানে কি ফলে, ওয়িং টু মানে জন্যে, ডিউ টু মানে জন্যে, ফর থাকলে মানে জন্যে। ফর কিন্তু তোমার কি আগেও বলেছি, ফর হচ্ছে একটা প্রিপোজিশনের কাজও করতে পারে, আবার কনজাংশনের কাজও করতে পারে। যখন হচ্ছে কনজাংশনে কাজ করবে তখন এটা কি কারণ, বিকজের যে অর্থ, বিকজের সমান যে অর্থটা দিবে, মানে বিকজ যে অর্থ দেয় সেই অর্থটা কি ফর দিয়ে থাকে। তারপর এখানে as since because he could not come because he was come, এখানে কিন্তু আমরা চাইলে ফরও দিতে পারি, কারণ কি ফর এবং বিকজের কি অর্থ যখন কনজাংশন হিসেবে কাজ করে ফর, তখন কি সেম হয়ে যায়। তারপর he was lazy and, এই যে he was lazy and, এবং আমরা দেখতে পাচ্ছি কি তোমার কম্পাউন্ড সেন্টেন্সে কি সবচেয়ে বহুল ব্যবহৃত তোমার হচ্ছে কনজাংশন হচ্ছে and এবং or। আচ্ছা, তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিসাইডের বোর্ড থাকলে কি হবে, বিসাইড বিইং গুড স্টুডেন্ট মানে হি ইজ এ গুড প্লেয়ার, মানে কি বিসাইড বিইং এ গুড স্টুডেন্ট মানে হচ্ছে তোমার ভালো ছাত্র হওয়া ছাড়াও হি ইজ এ গুড প্লেয়ার, সে কি একজন ভালো খেলোয়াড়। তো হোয়াইল হি ইজ এ গুড স্টুডেন্ট হি ইজ এ গুড প্লেয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, বিসাইড বিইং এ গুড স্টুডেন্ট, এই যে বিইং, এটা কিন্তু তোমার নন ফাইনিট ভার্ব, বির সাথে আইএনজি যোগ হয়ে বিইং হয়েছে, তাই না। এই বিইংটা কিন্তু তোমার নন ফাইনিট ভার্ব, এবং খেয়াল করে দেখো এখানে কিন্তু ফাইনিট ভার্ব কিন্তু একটাই আছে, তাই না। আমরা কি বলছিলাম, সিম্পল সেন্টেন্সের যে সবচেয়ে যে মানে কি বলে ইউনিক ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে কি তার সাবজেক্ট থাকবে, তার সাবজেক্ট থাকবে কি একটা, এবং এখানে কিন্তু সেই সাবজেক্ট একটাই হি। ওকে, তারপর এখানে বেশ কিছু আমরা এসিকিউ দেখতে পাচ্ছি, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। তো দেখি, ইট ইজ এভিডেন্ট দ্যাট ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চুস। তো এখানে আমাকে কি করতে হবে, এখানে ওয়ান অফ দ্য আছে, তো ওয়ান অফ দ্যার পরিবর্তে কি বসে, ওয়ান অফ দ্য পরিবর্তে ভেরি ফিউ বসে, তো আমরা ওয়ান অফ দ্য পরিবর্তে ভেরি ফিউটা বসায় দেখে আনসারটা হয় কিনা। আচ্ছা, তারপর এখানে ইট ইজ এভিডেন্ট, এটা যেভাবে সেভাবেই থাকবে, কারণ এটার তো আসলে আমি কম্পারিজন করতে পারি না, তাই না। ইট ইজ, এটা একটা স্টেটিভ একটা সেন্টেন্স, ইট ইজ এভিডেন্ট দ্যাট, EVDENT, it is evident that very few virtues, VIRTUS, very few virtues কি হবে, আর হবে, তাই না, যেহেতু ভার্চুস বলছি আর হবে, আর এজ
কি বলছে, আর এস গ্রেট, গ্রেটেস্ট থেকে গ্রেট, আর এস গ্রেট অ্যাজ ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি মানে কি পরিশ্রম, তাই না, ইন্ডাস্ট্রি। ওকে, তারপর হচ্ছে যাই, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল উইন ইন লাইফ। তার মানে কি এটা কি করতে, নেগেটিভ করতে বলছে, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় কি করতে হবে, আমাকে কি করতে হবে, উইল আনতে হবে, যেহেতু উইল দেয়া আছে, উইল নট লস ইন লাইফ, ঠিক আছে। ওকে, তারপর যাই হচ্ছে আমরা, ডু ইউ নো ইট কি আমাকে এটা প্রশ্ন করেছে এবং এটাকে কি করতে হবে, প্যাসিভ করতে হবে, তাই না, প্যাসিভ করতে হবে। ইজ ইট নোন টু, এই যে নোনের সাথে কিন্তু টু বসে, তাই না, কারণ এটা কি অ্যাপ্রোপ্রিয়েট সঙ্গে কাজ করে। নোন টু, ইজ ইট নোন টু ইউ, এই কোয়েশ্চেন মার্কটা কিন্তু মনে করে দিতে হবে, না হলে কিন্তু এই তুমি এত যে কষ্ট করে ইজ ইট নোন টু ইউ লিখলা, তোমার সেন্টেন্সটাও কারেক্ট, কিন্তু আলটিমেটলি কোয়েশ্চেন মার্ক না দেওয়ার কারণে তোমার সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তারপর দেখি, তারপর এখানে উইদাউট ইউর হেল্প, উইদাউট ইউ আই উড হ্যাভ বিন রুইন, এটা দেখে নিবা। তারপর হচ্ছে উই শুড বি ভেরি হ্যাপি, লেটস বি হ্যাপি হবে, লেটস বি হ্যাপি। তারপর হচ্ছে সাকসেস উইল নট কেম ওয়ান্স লাইফ, অটোমেটিক্যালি এখানে কি আগে আমাকে উইল আনতে হবে, উইল এনে তারপর পুরা যে উইল সাকসেস SUCCESS উইল সাকসেস কাম হবে এখানে, কারণ উইল আছে যেহেতু কাম হবে, কাম ওয়ান্স লাইফ। লাস্ট হচ্ছে অটোমেটিক্যালি, ওকে, লাস্ট হচ্ছে কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। তারপরে এখানে কিছু দেওয়া আছে দেখে নিবা। তারপর হচ্ছে আমরা যাবো ক্লজেস, অন্যতম একটা গুরুত্বপূর্ণ ক্লজেস। তো সে ক্লজেস কি, ক্লজেস মানে হচ্ছে বাংলা বলে বাক্যাংশ, তাই না, বাংলা বলে কি বাক্যাংশ। তো ক্লজেসে আমরা প্রথমে দেখবো কি প্রিন্সিপাল ক্লজ বা হচ্ছে তোমার কি প্রধান ক্লজ। প্রিন্সিপাল শব্দটা মানে কি, প্রিন্সিপাল মানে কি প্রধান ক্লজ, এটাকে আরেকটা নামে বলা হয় যেটা কি ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, মানে কি যে ক্লজ আসলে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে ফেলতে পারে, তাই না, সেটা কি বলতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ কথাটার মানে কি, সাবঅর্ডিনেট কথাটার মানে কিন্তু কি কোনো কারো অধীন। তারপর ডিপেন্ডেন্ট কথাটার মানে কি অধীন, কারো অধীন এসে থাকতে হবে তাকে। তারপর কোঅর্ডিনেট ক্লজটা সম্পর্কে আমরা দেখব। তারপর এই যে তোমার সাবঅর্ডিনেট বা তোমার হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু তোমার 3 ভাগে ভাগ করা যায়। তার আগে আমরা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে কিছুটা তথ্য নিয়ে নিই। প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে তোমাকে আগেই বলছি যখন আমরা অ্যাজ এর রুলটা পড়েছিলাম তখন। তো এখানে যদি বলি ইফ ইউ, আমরা কন্ডিশনাল একটা সেন্টেন্স আমি বুঝতে পারি, ইফ ইউ ওয়ার্ক হার্ড you will get the job. ওকে, ঠিক আছে। এইখানে খেয়াল করে দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড মানে তো যদি তুমি হার্ড ওয়ার্ক করো, কঠোর পরিশ্রম করো, তাই না। এই যে যদি তুমি কঠোর পরিশ্রম করো, এইটা শোনার পরে কি তোমার যে আকাঙ্ক্ষা, আমরা বাংলায় পড়ছি না আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, সেই আকাঙ্ক্ষা কি তোমার পূরণ হচ্ছে না। তার মানে কি এই যে এই পার্টটা, ইফ যুক্ত পার্টটা মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে না, ব্যর্থ হচ্ছে। এই জন্য আমাকে কি করতে হবে, এই যে পরের পার্ট আরেকটা পার্ট নিয়ে আসতে হবে। তার মানে এটাকে বলতেছে আমরা হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই যে এইটাকে বলতেছি আমরা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ, তাই না। আচ্ছা, তারপর কোঅর্ডিনেট ক্লজ সেম, তোমার হচ্ছে সমজাতীয় দুইটা ক্লজ বা প্রিন্সিপাল ক্লজকে হচ্ছে তোমার কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত করে বাক্যে অর্থ প্রকাশ করবে।
এবার এই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আবার তোমাকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, একটা হচ্ছে তোমার নাউন ক্লজ। তো নাউন ক্লজ কি, নাউন ক্লজ সম্পর্কে আমরা পরের স্লাইডে দেখি। নাউন ক্লজ মানে হচ্ছে তোমার নাউন ক্লজ অ্যাক্টস অ্যাজ এ নাউন, ইট ক্যান বি সাবজেক্ট, এটা সাবজেক্টের জায়গায় বসতে পারে, ইট ক্যান বি অবজেক্ট, অবজেক্টের জায়গায় বসতে পারে, এবং এটা কি কমপ্লিমেন্টও কি হইতে পারে। তো এবার দেখি আমরা কিছু এক্সাম্পল। আই ডোন্ট নো হোয়ার হি লিভস, মানে কি আমি জানি না, আমি কি জানি না, যে কি প্রশ্ন। কিন্তু তুমি যখন এই যে নো এর পরের যে তোমার যে অবজেক্টের জায়গাটাতে দেখতে পাচ্ছ, এইখানে যদি তুমি কি দ্বারা প্রশ্ন করো এবং তখন যদি তুমি কি মানে কি দ্বারা প্রশ্নের উত্তরটা পেয়ে যাও, তখন কিন্তু তুমি এটাকে নাউন ক্লজ বলতে পারবা। আরেকটা ট্রিক্স আছে, যদি তুমি হচ্ছে পরের এই পার্টটাকে যদি তুমি হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করে যদি তোমার সম্পূর্ণ অর্থ যদি তোমার প্রকাশ পায়, আই ডোন্ট নো ইট, তুমি এই পার্টটা ধরো তোমার নাই, তুমি যদি এখানে ইট বসাও, তোমার কি হচ্ছে কি সেন্টেন্সটা কি সেন্স মেক করতেছে না? হ্যাঁ, করতেছে। তো এটা যদিও একটা ট্রিক, সবসময় এটা হবে না। তো নাউন ক্লজ বোঝানোর জন্য বললাম। তারপর হচ্ছে তোমার এখানে আরেকটা আছে তোমার অ্যাজ এ কমপ্লিমেন্ট হিসেবে, দ্য ট্রুথ ইজ দ্যাট শি লিভস, মানে কি কমপ্লিমেন্ট হিসেবে বসছে। তারপর অ্যাডজেক্টিভ ক্লজ দেখি, অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ ডিসক্রাইবস, মানে কি বর্ণনা করতেছে, আর গিভস মানে দেয় মোর ইনফরমেশন অ্যাবাউট নাউন or pronoun অথবা নাউন ফ্রেজ সম্পর্কে হতে পারে। দ্য ম্যান হু লিভস নেক্সট ডোর ইজ আ ডক্টর। এই দেখো, দ্য ম্যান ইজ এ ডক্টর, এটা বললে কি বাক্যটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে না? কিন্তু কি আমি এই যে দ্য ম্যান সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দিলাম, এই ডক্টর সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দিলাম। কি বললাম? দ্য ম্যান হু লিভস নেক্সট ডোর, মানে মানে দ্য ম্যান যে মানুষটা আমার বাড়ির পাশে বাস করে তিনি কি ডক্টর, তাই না? ডক্টর সম্পর্কে বা দ্য ম্যান সম্পর্কে যে অতিরিক্ত তথ্যটা দেওয়া হয়েছে, এটাই কি তোমার হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান, এবং এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো দ্য বুক সম্পর্কে দেখো এখানে অতিরিক্ত তথ্য কিভাবে দিয়েছে, দ্য বুক দ্যাট আই বোরোড, যে বইটা আমি তোমার কাছ থেকে ধার নিয়েছিলাম, ইজ ভেরি ইন্টারেস্টিং, মানে কি অনেক মজাদার। দিস ইজ দ্য প্লেস, এই প্লেস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে হোয়ার উই মিট, মানে এটা দিস ইজ দ্য প্লেস, এটাই সেই প্লেস যেখানে কি আমরা দেখা করেছিলাম। তারপর এখানে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ আছে। অ্যাডভার্বিয়াল ক্লজ কি? অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাক্টস অ্যাজ এ অ্যাডভার্ব মডিফাইং এ ভার্ব, অ্যাডজেক্টিভ অর another adverb itself, তার মানে কি একটা আরেকটা অ্যাডভার্বকেও কি মডিফাই করতে পারে। তবে অ্যাডভার্ব খুবই মানে সহজ, অ্যাডভার্বিয়াল ক্লজ আইডেন্টিফাই করা মনভাবে সহজ, কারণ কি পৃথিবীতে যত নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ আছে, দুইটাকে বাদ দিলে যত আছে সব হচ্ছে তোমার মোটামুটি মোটা দাগে অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা বলতে পারি। কারণ আর হচ্ছে এখানে বিকজ, সিন্স, হোয়েন, হোয়াইল, ইফ, দো, অলদো, অ্যাজ, আনটিল, সো দ্যাট, বিফোর, আফটার, এইগুলো থাকলে কি এগুলো হচ্ছে তোমার ক্লজ মার্কার বা কমন মার্কার বলতে পারি। এগুলো থাকলেই যে পরবর্তী যে ক্লজটা শুরু হবে এটাকে কি বলতে পারি আমরা? এটাকে বলতে পারি হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। তো দেখি এখানে আই লেফট বিকজ ইট ওয়াজ লেট, আই লেফট বিকজ ইট ওয়াজ লেট, এই যে বিকজ যুক্ত অংশটা এটা কি তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাচ্ছে। তারপর হোয়েন, এই যে হোয়েন যুক্ত অংশটা অ্যাডভার্বিয়াল ক্লজ। হোয়েন শি অ্যারাইভড উই স্টার্টেড দ্য মিটিং। তারপর হচ্ছে আই উইল গো ইফ, এই যে এই ক্লজ মার্কারগুলো দেখে কিন্তু আমাকে কিন্তু অন্য কোনো কিছু দিকে তাকাতে হচ্ছে না, এবং না তাকানোর কারণে আমি এই যে মার্কারগুলো দেখে কিন্তু বলে দিতে পারছি এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ যাই বলো, এগুলোও কিন্তু তোমার বেশ গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যদিও সবসময় রেগুলার বেসিসে আসে না, কিন্তু দেখা যাচ্ছে তোমরা যারা মানে নটরডেম হলিক্রস সায়েন্স ভর্তি পরীক্ষা দিবা, মানে যে কোনো এক জায়গায় হয়তো প্রশ্ন চলে আসবে, তো এটাও কিন্তু বেশ গুরুত্ব সহকারে দেখতে হবে। তো বলে দ্য ক্রিয়েটর ইজ সেকেন্ড টু নান, এই যে হি শব্দটা কি, দ্য ক্রিয়েটর ইজ কি সুপ্রিম, এই যে সুপ্রিম বা গডকে যখন আমরা বলি তখন ট্যাগ কোশ্চেনে হিটা হচ্ছে কি বড় হাতের হয়ে যায়। তারপর যদি বলি এখানে কি আছে একটা, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইনটু দেয়ার অপিনিয়ন্স, এটাকে যদি নাউন অফ মাল্টিটিউড বলে, তোমাদের আপাতত নাউন অফ মাল্টিটিউড বোঝা দরকার নেই। দ্য জুরি যখন ডিভাইডেড যখন হয়ে যাবে, বা দ্য জুরি কালেকটিভ নাউন যখন ডিভাইডেড হয়ে যাবে, তখন কি এটা তোমার এই যে এটা তোমার ওয়ারেন্ট, মানে কি এটা তোমার প্লুরাল হিসেবে কাজ করবে, এবং এই যে এটার যে তোমার হচ্ছে সাবজেক্টটা সেটাও কিন্তু ওই দ্য জুরি, যেহেতু এটা দ্য জুরি মানে কি এখানে তোমার প্লুরাল নাউন বোঝাচ্ছে, তাই না? এক্ষেত্রে তোমার সাবজেক্টটা হয়ে যাবে দে, অর্থাৎ প্লুরাল। তারপর তোমার হোয়াট হি সেইজ মে বি ট্রু, এখানে মে হচ্ছে তোমার মে বি ট্রু, মে হচ্ছে মোডাল ভার্ব, এবং এই যে মেন্ট ইট হয়ে যাবে। উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এজ থাকলে কি প্রথম সাবজেক্ট অনুযায়ী প্রণয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। হিজ ফ্রেন্ডস প্লেজ এ ফুটবল,
এখানে হি উইথ হিজ ফ্রেন্ডস, হি উইথ হিজ ফ্রেন্ডস, এখানে কি তোমার উইথ হিজ ফ্রেন্ডসকে ধরতে হবে, উইথ হিজ ফ্রেন্ডস, এখানে সাবজেক্ট কি হিজ ফ্রেন্ডস হবে নাকি হি হবে? দেখো তো এখানে বলেই দিয়েছে যে উইথ অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী, তার মানে প্রথম সাবজেক্ট কোনটা? প্রথম হি, তার মানে আনসার হয়ে যাবে ডাজেন্ট হি। তারপর যদি দেখি তারপর 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 দেখলে হচ্ছে হি অ্যাজ ওয়েল অ্যাজ, সেম অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কি আমাকে হিকে ধরতে হবে, সরি দেকে ধরতে হবে, এখানে দে আছে কে ডোন্ট দে, তাই না? ডোন্ট দে কেন? দে ডো, দে ডাজ তো হয় না, তাই না? দে ডো মানে দের সাথে কি প্লুরাল ডু ব্যবহার করা হয়, তাই অল দ্যাট গ্লিটার্স, এটা কি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা কি প্রবাদ বাক্য, ইজেন্ট ইট? দ্য অনেস্ট, দ্য অনেস্ট কি দ্য অনেস্ট তোমার হচ্ছে আর হ্যাপি আরেন্ট দে হবে, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে দ্য পুর লিভ, দ্য পুর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, হ্যান্ড টু মাউথ কি দিন আনে দিন খায়, ডোন্ট দে। তারপর সুইমিং ইজ, এই যে জিরান থাকলে, এই যে জিরান থাকলে কি বাক্যে যখন জিরান হিসেবে কোনো সাবজেক্ট বসবে তখন সেটারও কি তোমার ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা কি এখানে হবে ইট হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেন নিয়ম আছে। হার্ডলি, হার্ডলি মানে কি কদাচিৎ, সেলডম, ফিউ, লিটল, স্কার্সলি, নেগেটিভ অর্থবোধ, এগুলো সবগুলো কি সবগুলো হচ্ছে নেগেটিভ অর্থ প্রদান করে থাকে, তাই কি হয়ে যাবে এখানে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদেরকে ট্যাগে যেই তোমার হচ্ছে যে কি বলে এই তোমার এই যে অক্সিলারি ভার্বটা বসাবো, সেই অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব যাই থাকুক না কেন সেটা বসাবো, এটা কিন্তু তোমার পজিটিভ হইতে হবে, পজিটিভ হইতে হবে, কারণ এখানে কিন্তু ডাজেন্ট দেয়া যাবে না, কারণ অলরেডি এখানে একটা নেগেটিভ ওয়ার্ড হার্ডলি এক্সিস্ট করতেছে, ঠিক আছে? তারপর রাইহান হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, ইজ হ্যাজেন্ট হি, তারপর হচ্ছে তোমার তারপর নোবডি বিলিভস চিটার, তোমার নোবডি একটা নেগেটিভ ওয়ার্ড, তখন ডো দে, তাই না? ওকে, তারপর এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে কি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং রয়েছে। তো এই সিনোনিম অ্যান্টোনিম স্পেলিংগুলা একদম মেইন বই থেকে প্রতি বছর যত মানে সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং নটরডেম হলি ক্রস সেন্টেন্স এসে থাকে, বিগত বছর প্রশ্নগুলো দেখলে বোঝা যায় একদম মেইন বই কেন্দ্রিকই কিন্তু হয়। এখানে মেইন বই থেকে বেশ কিছু সিলেক্টিভ সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং তোমাদের জন্য দেয়া হয়েছে, যেটা হচ্ছে তোমরা ভালোভাবে পড়বা। আমি তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং দাগা দিচ্ছি। মানে মাল্টিলিঙ্গুয়ালিজম, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর তোমার হচ্ছে পরীক্ষা আসার মধ্যে সুনামি শব্দের আগে কি টি আছে, আমরা যখন সুনামি ইউজ করতেছি তখন কি টিটা কি মানে সাউন্ড করতেছি না, কিন্তু যখন আমরা লিখতেছি সুনামি শব্দের আগে কি টি দিতে হচ্ছে। তারপর হচ্ছে সিনামন শব্দটা দেখবা, তারপর হচ্ছে এখানে আরেকটা কোনটা একটা, তারপর হচ্ছে এখানে তোমার ডিলিজেন্ট শব্দটা খুব ইম্পর্টেন্ট, তো কনভেনশনাল ইম্পর্টেন্ট। তারপর তোমার হচ্ছে এখানে ইনসমনিয়াটা ইম্পর্টেন্ট। তারপর চলে যাই আমরা, তারপর এখানে ব্যুরোক্রেসি বানানটা খুব ইম্পর্টেন্ট, খুবই একটা দেখা যাচ্ছে অনেক কঠিন মনে হচ্ছে, BUREAUCRAYCE, ব্যুরোক্রেসি বানানটা ইম্পর্টেন্ট। তারপর অ্যানিমিয়া বানানটা ইম্পর্টেন্ট। তারপর এখানে তোমার হচ্ছে অ্যাম্বিগুয়াস মানে কি অস্পষ্ট, এই বানানটা অ্যাক্সেসরি বানানটা ইম্পর্টেন্ট। তারপর তোমার কলিক বানানটা ইম্পর্টেন্ট। তারপর তোমার এখানে হচ্ছে তোমার এন্ডেভার মানে কি চেষ্টা বা প্রচেষ্টা ইম্পর্টেন্ট। তারপর রেসিপিয়েন্ট বানানটা ইম্পর্টেন্ট। তারপর তোমার হচ্ছে এখানে হাইজিন বানানটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর এখানে আরেকটা আছে রিপিটেশন, হ্যাঁ এই বানানটা ইম্পর্টেন্ট আছে বেশ, রেমিনিসেন্স বানানটা ইম্পর্টেন্ট। তারপর এখানে তোমার হচ্ছে এখানে 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 হাইজিন বানানটা দেখেন, হ্যান্ডকারচিপ বানানটা ইম্পর্টেন্ট, তাই না? এই সবগুলো বানান তোমরা দেখে নিবা। ওকে, তারপর যেই হচ্ছে আজকের অন্যতম ম্যাগনেটিক পার্ট হচ্ছে তোমাদের জন্য স্পেশালি করা হয়েছে, সেটা হচ্ছে কি মেন বই থেকে যেসব প্রশ্ন আসলে এসে থাকে, মেন বই থেকে আসলে যেসব প্রশ্ন মানে যেসব ইনফরমেটিভ কোশ্চেনগুলা সেট করা হয়ে থাকে, এগুলো কিন্তু অনেক সময় মেন বই থেকে গ্রামারটাকে মানে গ্রামারের সাথে মার্চ করে দেওয়া হয়, বা একদম সরাসরি যদি বলি একদম সরাসরি হচ্ছে ইনফরমেশন বেসড কোশ্চেন হয়ে থাকে। তো তোমরা প্রশ্নগুলো দেখলে আসলে বুঝতে পারবা। এবং যদি ধরো নটরডেমে ভর্তি থেকে 25টা প্রশ্ন আসলো, 25টা প্রশ্নের মধ্যে 5 থেকে 6টা প্রশ্ন কিন্তু ইংরেজি থেকে আসবে। এই 5 থেকে 6টা প্রশ্নের মধ্যে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু এই ইনফরমেশন বেস, যেখানে কোনো হয়তো বা গ্রামার কাজ করতেছে না, গ্রামারের ফাংশন করতেছে না, কিন্তু একদম ডিরেক্ট ইনফরমেশন বেস প্রশ্ন থেকে তোমাকে পড়তে হবে। তো দেখি ফার্স্টে কি আছে, ইউনিট 2 থেকে শুরু করতেছি আমরা। আই লাইক ওয়াচিং টিভি, তারপর ড্যাশ মিউজিক, বুকস, ড্যাশ গেমস অন দ্য কম্পিউটার, তাই না? এই দেখো এখানে কি ওয়াচিং টিভি আছে, তাই না? তুমি প্যাটার্নটা খেয়াল করো, এই দেখো এখানে প্যাটার্ন যেহেতু তোমার এখানে ওয়াচিং, তারপরটা কি লিসেনিং টুটা দিতে হবে কিন্তু টু, তারপর রিডিং, প্লেইং, তাই না?
এই ক্ষেত্রে তুমি কি করবা, এই ক্ষেত্রে হচ্ছে তোমাকে এই গ্রামারের এই পার্টটাকে বলে, এটা একটা যদি একটা অ্যাডভান্স গ্রামারের টপিক হিসেবে আমরা জানি, প্যারালিজম বলে। তো তোমার মাথায় আপাতত এইসব আনার দরকার নেই, তুমি জাস্ট প্যাটার্নটা খেয়াল রাখো। লিসেনিং টু মিউজিক, রিডিং, প্লেইং, মানে দেখো এখানে সবগুলাই কি সেম প্যাটার্নে হচ্ছে। তারপর কি ইয়োগা ইজ, এই ধরনের সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স আসতে পারে। এ কাইন্ড অফ পশ্চার অ্যান্ড ব্রেথিং এক্সারসাইজ। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ হেলথ বেনিফিট অফ ইয়োগা, মানে নিচের কোনটা কি ইয়োগার হেলথ বেনিফিট না। ইয়োগার হেলথ বেনিফিট কোনটা না? ইনক্রিজড ফিটনেস, এটা তো অবশ্যই ইয়োগার হেলথ বেনিফিট। তারপর হচ্ছে তোমার সেকেন্ড অপশন ইজ হচ্ছে তোমার ওয়েট লস, ইয়োগা তো আমাদের ওয়েট লস করতে সাহায্য করে। তারপর ম্যানেজমেন্ট অফ হেলথ কন্ডিশনস, আমাদের তো হেলথ কন্ডিশন ম্যানেজমেন্ট করতেও কি ইয়োগা অনেক বড় ভূমিকা, সিগনিফিকেন্ট রোল প্লে করে। যেটা হচ্ছে করে না স্ট্রেস এক্সপানশন, এক্সপানশন মানে কি বৃদ্ধি করা। যদি বলতো স্ট্রেস রিডাকশন তখন কি আমরা এটাকে আনসার হিসেবে নিতে পারতাম, কিন্তু এখানে দিছে কি স্ট্রেস এক্সপানশন। তারপর আই উইশ, দেখো এখানে এইভাবে গ্রামার পার্টগুলো কিন্তু মেন বই থেকেও আসতে পারে। আই উইশ আই কুড বি অ্যান অ্যামাটার, অ্যামাটার মানে কি অপেশাদার, অ্যামাটার শব্দ মানে কি অপেশাদার, অপেশাদার ওকে, অ্যামাটার ফটোগ্রাফার। তারপর আমরা যাই বাই হুইচ ওয়ান ওয়ার্ড ক্যান মাইকেল ফিলিপস অ্যান্ড হুসাইন বোল্ট বি ডেসক্রাইবড, মানে কোন একটা শব্দের মাধ্যমে মাইকেল ফিলিপ এবং হুসাইন বোল্টকে বর্ণনা করা যায়। এটা কি অ্যাথলেট হইতে পারে, বা তুমি যদি চাও মেন বইয়ের বাইরে শব্দ লিখতে স্পোর্টসম্যান লিখতে পারো, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আরএসপিবি, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। এই ধরনের ফুল ফর্মগুলোও কিন্তু বইয়ে যেগুলো আছে সেগুলো ভালোভাবে দেখে নেবে। এখানে খুবই সিলেক্টিভ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, তোমার কাজ হবে পুরা বইটাকে ইউনিট ওয়াইজ আরেকবার রিভাইজ করে ফেলা। তা না হলে কিন্তু প্রশ্ন আসলে কিন্তু তখন না পারলে আফসোস করতে হবে। তো আওয়ার ইয়ং জেনারেশনস আর স্টেপিং ইনটু মানে কি, স্টেপিং ইনটু মানে কোথাও স্টেপিং ইনটু মানে কি এন্ট্রি নিচ্ছে বা এন্টার করতেছে। স্টেপিং ইনটু ফ্রেজটা মানে হচ্ছে কি এন্ট্রি বা এন্টার করা। তো ইউনিট 3 থেকে আছে হোয়েন ডিড দ্য ওয়ার্কার্স ফাইট ফর এস্টাবলিশিং এন 8 আওয়ার ওয়ার্ক ডে, কখন হচ্ছে ওয়ার্কাররা 8 আওয়ার ওয়ার্ক ডে এস্টাবলিশ করার জন্য হচ্ছে ফাইট করছিল, প্রসিশন করছিল। এটা কি 1 মে 1 in 1886। ওকে, তারপর হচ্ছে তোমার হোয়েন ওয়াজ দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সোন, মানে কি, মানে কখন হচ্ছে ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল। সিড, হোয়েন ওয়াজ দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ সোন মানে কি কখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ যে মুভমেন্টের যে মূল যে ভিত্তিপ্রস্তর বলতে পারি আমরা, সেই ভিত্তিপ্রস্তরটা স্থাপন করা হয়েছিল কত সালে? অন 21 মার্চ 1948। তারপর দ্য ফুল ফর্ম ইউনেস্কো, এই যে ফুল ফর্মগুলো আবার একটা ফুল ফর্ম চলে আসছে এখানে কি দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপর যদি যাই আমরা হোয়েন ডিড ইউনেস্কো ডিক্লেয়ার 21 ফেব্রুয়ারি এজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, কখন হচ্ছে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ করলো, এটা কি অন 17 নভেম্বর 1999। হাউ ডিড দ্য ডে অফ 26 মার্চ বিগিন, তোমাদের কাছে এই প্রশ্ন দেখে মনে হতো এই প্রশ্ন তো বিশাল বড় করে লিখতে হবে, কিন্তু তোমাদের বইয়ে কিন্তু স্পেসিফিক্যালি লেখা আছে দ্য ডে বিগিনস উইথ A31 গান স্যালুট। এই এটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না, তাই না? এটা বাদ দিলে কিন্তু প্রশ্ন কারেক্ট হবে না। তারপর হচ্ছে হোয়াট ডু ইউ সিম্বলাইজ দ্য মাস্ক অ্যান্ড রেডস ওন বাই দ্য পিপল ইন দ্য পহেলা বৈশাখ, তোমার পহেলা বৈশাখে যেসব মাস্ক মানে পরিধান করা হয় সেগুলো আসলে কি সিম্বলাইজ করে? দে সিম্বলাইজ এ কন্টেম্পোরারি ওয়ারিস, কন্টেম্পোরারি ওয়ারিস মানে কি সমকালীন, কন্টেম্পোরারি শব্দ মানে কি সমকালীন, ওকে, সমকালীন ওয়ারিস, চিন্তা, হ্যাপিনেস, সুখ, মানে কি চিন্তা দুঃখ, সব চিন্তা দুঃখ বা হ্যাপিনেস বা হচ্ছে তোমার ওয়ারিস সবগুলোকে কি ফুটিয়ে তোলা হয়। তারপর যদি যাই এখানে ইউনিট 4 থেকে আসে হচ্ছে তোমার ইউনিট 4 এর ফার্স্ট কোশ্চেনটা কি দ্য ক্লাস কামস আপ উইথ, ওকে, এই কামস আপ উইথ শব্দটা বলতে আসলে কি বোঝায়? অ্যাপেয়ার, কামস আপ উইথ শব্দ অ্যাপেয়ার বা আবির্ভাব করা, আবির্ভূত হওয়া, আবির্ভূত হওয়া, তাই না? আবির্ভূত হওয়া, অ্যাপেয়ার শব্দটা মানে কি আবির্ভূত হওয়া, মানে কি ক্লাস, মানে দ্য ক্লাস কামস আপ মানে কি ক্লাস হচ্ছে একটা সমস্যা নিয়ে আবির্ভূত হয়েছিল বা হয়েছে। তারপর মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এটাও খেয়াল করে, এই যে এই প্রশ্ন দেখে মনে হবে যেটা তো মহা কঠিন, কিন্তু নেওয়া হয়েছে কিন্তু বই থেকেই। দ্য ফ্যাক্টরিজ, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হুইচ অকুপাই এ কনসিডারেবল পোর্শন অফ আওয়ার ল্যান্ড, এইটাকে কিন্তু তোমার আর বিং সেট আপ কেন করা হয়েছে? কারণ কি মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ কি নিজে নিজে সেট আপ হইতে পারে? তাকে কি সেট আপ করতে হয়, এই জন্য এটি কি প্যাসিভ করা হয়েছে। উই ক্যান টক টু এ পার্সন থাউজেন্ডস কিলোমিটার ওয়ে
অন দ্য ফোন, এই ধরো অন দ্য ফোন, ফোনে কথা বলার ক্ষেত্রে আমরা এই অন প্রিপোজিশনটাকে ইউজ করি। তারপরে ইফ ইউ লার্ন ইংলিশ, ইফ ইউ লার্ন ইংলিশ, তারপর তোমাকে কমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করতে বলছে। ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি টু ফাইন্ড এ গুড জব, মানে কি তুমি একটা ইংলিশ ভালো জানলে তুমি একটা ভালো জব পাইতে পারো। ইউনিট 5 থেকে বলতেছে 5 মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন। এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, তোমাকে যে বলে দিবে যে 5 মেজর সোর্স অফ এয়ার পলিউশন, 5 মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন, তখন কিন্তু তোমাকে এই ছোট একটু জায়গার মধ্যে কিন্তু 5 মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন নাম লিখবা শুধু, কোনো ধরনের সেন্টেন্স ছাড়া। তো ব্রিক কিলন্স, পোরলি সার্ভিস ভেহিকলস, কনস্ট্রাকশনস, রাইট টু সি। তো হোয়াট আর দ্য কজেস অফ ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন আসলে কজেসগুলো কি কি দেখো তো। ইনক্রিজ সেডিমেন্ট ফ্রম সয়েল ইরোশন এটসেট্রা। এই যে তোমার বলছেন এখানে যেহেতু তোমাকে বলে নাই যে তুমি এতগুলা কারণ লিখো, তার মানে তোমাকে কিন্তু 2টা কারণ লিখে এটসেট্রা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আগের প্রশ্নে তোমার সাম মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন বলে আমরা বেশ কয়েকটা মেজর সোর্স অফ এয়ার পলিউশন লিখেছি। হোয়াট ইজ দ্য গ্রিন হাউস এফেক্ট, রাইট এ সেন্টেন্স ইন নো মোর দেন 10 ওয়ার্ডস, মানে কি 10 শব্দের বেশি না, বুঝতে পারছো? রাইট এ সেন্টেন্স ইন নো মোর দেন 10 ওয়ার্ডস, মানে কি 10 শব্দের বেশি হলে কিন্তু হবে না। দ্য গ্রিন হাউস এফেক্ট মেক্স দ্য আর্থ ওয়ার্মার বাই ট্র্যাপিং হিট। ওকে, তারপর হুইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন ক্যান হুইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ক্যান এ পারসন আস্ক বিফোর বাইং সামথিং। এই তুমি যদি এই আনসারটা না দেখে চিন্তা করো, এখানে কি আছে, ডু আই নিড দিস, ক্যান আই ডু উইদাউট ইট, হোয়াট আই নিড, ইজ দিস প্রোডাক্ট নেসেসারি, তোমার কাছে কিন্তু 4টাই আনসার মনে হবে যদি তোমার না পড়া থাকে, তাই না? আনসার কিন্তু হবে স্পেসিফিক্যালি ডু আই নিড দিস, আমার কি এটা দরকার। তারপর যে ইউনিট 6 ইউনিট 6 হচ্ছে ওয়ান অফ দ্য ভাইটাল চ্যাপ্টার্স তোমার জন্য, কারণ এটা হচ্ছে জেনারেল নলেজ বা জিকে বেসড, এখান থেকেই মূলত প্রশ্নগুলো একটু বেশি পরিমাণে হয়ে থাকে। তো দেখো নেপাল লাইজ বিটুইন কি ইন্ডিয়া অ্যান্ড তিব্বতিয়ান পার্ট অফ চাইনা। তো হুইচ প্লেস ইজ কনসিডার্ড দ্য হাইয়েস্ট কালচার হেরিটেজ ইন নেপাল। তারপর তোমার হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মিন। তারপর হচ্ছে হুইচ কান্ট্রি ইজ নোন এজ পার্ল অফ দ্য ইন্ডিয়ান অশান। পার্ল অফ দ্য ইন্ডিয়ান অশান মানে কি ইন্ডিয়ান অশানের মুক্তার মালা কোনটা, এটাকে কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে বলা হয়, তাই না? শ্রীলঙ্কা। তারপর রাইট টু সিনোনিমস অফ ডিপিক মানে হচ্ছে তোমার বর্ণনা করা, ডেসক্রাইব, ইলাস্ট্রেট। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ইপিক্স ইজ নোন এজ দ্য গ্রেট ক্রনিকলস। তারপর তোমার মহাভামসা। ওকে, তারপর তোমার হচ্ছে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ দ্য মালদ্বীপস ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ এরিয়া, মানে আয়তনের দিক থেকে মালদ্বীপের আয়তন কত? 8। তারপর তোমার হোয়াই ডিড দ্য গভর্নমেন্ট অফ দ্য মালদ্বীপস হোল্ড এ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার, মানে কি আন্ডার ওয়াটারের নিচে আসলে যে মালদ্বীপের ক্যাবিনেট যে কেন আসলে মিটিং করেছিল, কি ইন অর্ডার টু হাইলাইট, মানে কি হাইলাইট করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য, দ্য থ্রেটস অফ গ্লোবাল ওয়ার্মিং, যে গ্লোবাল ওয়ার্মিং যে ভয়াবহতা সেটার কি দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা কি আন্ডার ওয়াটারে একটা ক্যাবিনেট মিটিং করেছিল। তারপর হোয়াট সিভিলাইজেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে আসলে অ্যাসোসিয়েটেড বা সম্পর্কিত কোন সভ্যতাটা? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন 17th century দ্য ইংলিশ, দ্য ফ্রেঞ্চ, দ্য পর্তুগিজ ওয়ার, এখানে দেখো তো কোলাবোরেটিং উইথ আছে, তারপর রিট্রেটিং ফ্রম আছে, ইয়েল্ডিং টু আছে, এখানে কি হবে? আনসার কিন্তু হবে ভাইং উইথ, এবং এটা তোমার বই থেকেই নেয়া। ভাইং উইথ মানে কি প্রতিযোগিতা করা। ভাইং উইথ মানে কি প্রতিযোগিতা করা, ঠিক আছে। তারপর হচ্ছে যাই আমরা তখন দ্য অফিসিয়াল নেম অফ ভুটান ইজ হুইচ মিনস, কি বলছে, ল্যান্ড অফ থান্ডার ড্রাগন, মানে কি বজ্রপাতের দেশ। থান্ডার ড্রাগন মানে কি বজ্রপাতের দেশ, বজ্রপাতের দেশ, ঠিক আছে, বজ্রপাতের দেশ। ওকে, তা হুইচ ইন্ডেক্স ডাজ ভুটান ইউজ মিন টু মেজার ইকোনমিক গ্রোথ, মানে কি আমরা জানি কি আমাদের যে ইকোনমিক গ্রোথ সেটা কি জিডিপি জিএনপি দিয়ে মাপা হয়, কিন্তু নেপালে কি দিয়ে মাপা হয়? GNH, হুইচ মিনস গ্রোথ ন্যাশনাল হ্যাপিনেস, মানে কি তারা হচ্ছে কি মানুষ কতটা সুখী এটা দিয়ে হচ্ছে তারা ইকোনমিক গ্রোথটাকে পরিমাপ করে। তারপর ইউনিট 7 সম্পর্কে জয়নুল আবেদিন সম্পর্কে বলতেছে, এখানে কি হোয়ার ওয়াজ জয়নুল আবেদিন বর্ন, কিশোরগঞ্জ। হোয়াট ইন্সপায়ার্ড জয়নুল আবেদিন ইন হিজ আর্লি লাইফ, জয়নুল আবেদিনকে কি আসলে তার আর্লি লাইফে
ইন্সপায়ার করছিল, কি করছিল দেখি এখানে, ওয়েস্টার্ন মডার্ন আর্ট, নো এটা হবে না, দ্য রিভার অ্যান্ড দ্য ওপেন নেচার, ইয়েস দ্য আনসার ইজ সি, দ্য রিভার অ্যান্ড দ্য ওপেন নেচার। তারপর হুইচ ফিলোসফি অ্যাট্রাক্টেড জয়নুল আবেদিন, রিয়েলিজম মানে কি, রিয়েলিজম মানে কি বাস্তববাদ, রিয়েলিজম মানে কি বাস্তববাদ, বাস্তববাদ, ঠিক আছে। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং পেন্টিংস ওয়াজ নট ডন বাই জয়নুল আবেদিন, মানে কোনটা হচ্ছে কি জয়নুল আবেদিনের দ্বারা অঙ্কিত হয় নাই, স্ট্রাগেল সংগ্রাম, জয়নুল আবেদিনের চিত্রকর্ম, রেবেল ক্রো সবগুলাই না, কিন্তু ডন দি মার্চ এটা কিন্তু জয়নুল আবেদিন আঁকেন নাই। তারপরে ইফ ফুড ইজ দ্য নিউট্রিশন ফর এ বডি দ্য আর্ট ইজ, মানে জয়নুল আবেদিনের যে তোমার চ্যাপ্টারটা পড়ছো এখানে একটা লাইন ছিল এরকম যে ইফ ইজ দ্য নিউট্রিশন, ইফ ফুড ইজ দ্য নিউট্রিশন, মানে ফুড যদি নিউট্রিশন হয় তাহলে কি আর্ট কি দ্য নিউট্রিশন অফ দ্য সোল, মানে কি আত্মার নিউট্রিশন, তাই না, আত্মার নিউট্রিশন। ওকে, তারপরে চলে যাই হচ্ছে দ্য পায়োনিয়ার অফ দ্য মাইমিং, বাংলাদেশে কি দ্য পার্থপ্রতিম মজুমদার। থিওলজি, থিওলজি শব্দটাকে কি বোঝায়, থিওলজি মানে কি ধর্মতত্ত্ব, ধর্মতত্ত্ব, দ্য স্টাডি অফ রিলিজিয়াস বিলিফস অ্যান্ড গড, তাই না, ধর্ম বা সৃষ্টিকর্তা সম্পর্কে যে তত্ত্ব সেটা কি থিওলজিতে আলোচনা করা হয়। হোয়েন ডিড দ্য মাদার তেরেসা রিসিভ নোবেল প্রাইজ, 1979। ওকে, ইউনিট 8 থেকে কি আছে, ষাট গম্বুজ মোর্স বিকেম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। তারপরে সোমপুর মহাবিয়া ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বুদ্ধিস্ট, মানে কি এটা কি বৌদ্ধদের একটা ইনস্টিটিউশন ছিল, তাই না, বুদ্ধরা এটা কি, বুদ্ধরা এটা বানিয়েছিল, বুদ্ধদের একটা ইনস্টিটিউশন ছিল। দ্য বিউটি অফ লেক বৈকাল ইজ এক্সেপশন, এক্সেপশন মানে কি খুব ব্যতিক্রম ধর্মী, মানে কি অসাধারণ, তাই না। আচ্ছা, তারপর হুইচ ইজ দ্য ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, লেক বৈকাল। ওকে, তারপর ইউনিট 9 কি আছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আনকনভেনশনাল জব মিন টু ইউ, মানে কি আনকনভেনশনাল জবের সংজ্ঞা তোমার কাছে কি। Unconventional jobs are non-traditional careers that differ from regular office and mainstream. Mainstream কথা মানে কি, mainstream কথা মানে হচ্ছে মূলধারা, মূলধারা, তাই না, মূলধারা থেকে কি ভিন্ন। তারপর ইউনিট 10 আছে প্রীতিলতা, হোয়াট দেয়ার ওয়াজ বর্ন, এই তোমার হচ্ছে প্রীতিলতা, জয়নুল আবেদিন, এই যে বিশিষ্ট মনীষী আছে তাদের কি, তাদের নাম এবং জন্ম, কোথায় জন্ম এবং হচ্ছে তাদের জন্মসালটা কি মনে রাখা এবং মৃত্যুসালটাও মনে রাখার চেষ্টা করবা। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নটোরিয়াস সাইন অ্যাট দ্য এন্ট্রেন্স। এন্ট্রেন্স মানে কি যেদিক দিয়ে আমরা প্রবেশ করি, তো এন্ট্রেন্সে কি লেখা ছিল, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে, কারণ আমার যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমার মনে আছে ঠিক এই সেম কোয়েশ্চেনটাই আমার পরীক্ষায় এসেছিল। তো এখানে কি এন্ট্রেন্সে কি লেখা ছিল, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, মানে কি মানে কুকুর এবং ভারতীয়রা অ্যালাউড না, তাই না। আচ্ছা, তারপর দেখি লেজেন্ডারি ফিল্ম জীবন থেকে নেওয়া, বেসড অন লেজেন্ডারি কিংবদন্তি, তোমার হচ্ছে কি চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, কিসের উপর ভিত্তি করে হয়েছিল, কি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। দ্য জেনোসাইড ইজ এ স্টপ জেনোসাইড ইজ এ ডকুমেন্টারি বাই জহির রায়হান। তারপর ইউনিট 12 আছে কি দ্য সিনোনিম অফ সফিস্টিকেটেড, সফিস্টিকেটেড মানে কি খুব রক্ষণশীল, তারপর তোমার কি মানে হচ্ছে খুব বেশি তোমার মানে রক্ষণশীল আর কি, মানে যেটা কনজারভেটিভ বলতে পারি আমরা, এটা কি কালচার মানে কি সংস্কৃতি মনা বলতে পারি, বা ওই অর্থে কি রক্ষণশীল বলা যেতে পারে, যারা হচ্ছে কি খুবই সফিস্টিকেটেড। তারপরে মধুসূদন ওয়াজ দ্য আর্ডেন্ট, আর্ডেন্ট মানে কি খুবই, মানে হচ্ছে কি আর্ডেন্ট ফলোয়ার, মানে খুবই হচ্ছে কি ডিভোটেড একজন ফলোয়ার ছিল অফ ইংলিশ পোয়েট কি লর্ড বাইরন, তাই না, লর্ড বাইরন। তো কপোতাক্ষ ন দিজে কি সনেট, সনেট মানে কি 14 চরণ বিশিষ্ট কবিতাগুলোকে আমরা কি বলি, 14 চরণ বিশিষ্ট কবিতাগুলোকে আমরা সনেট বলি, এবং বাংলা সাহিত্যে সনেটের জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। তো ইউনিট 14 একদম দেখতে দেখতে আমরা ক্লাসের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। তো ইউনিট 14 দেখো কি আছে, বুকস টু মাদার্স অ্যান্ড রিমেম্বার দ্য স্যান্ডস অফ দি টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এইগুলো দেখে কি মনে হচ্ছে, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার বইয়ের একদম লাস্টে যে ইউনিটটা আছে সেইখানের কিছু কবিতা। এবং আমি জানি হয়তো তোমরা এসএসসিতে এই কবিতাগুলোকে পড়ো নাই, কিন্তু তোমার হচ্ছে কলেজ এডমিশনের জন্য কিন্তু এই কবিতাগুলোকে পড়তে হবে। বিশেষ করে হলি ক্রসে কিন্তু এইগুলা থেকে, এই কবিতা থেকে অনেক প্রশ্ন করে, সেন্ট জোসেফেও করে, নটর ডেমও করে। তো এই যে কবিতাগুলো আছে এই কবিতাগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়বা, ঠিক আছে, কারণ অ্যাটলিস্ট তুমি হচ্ছে পয়েট বা পয়েটেসের যে নামগুলো আছে, কে কোন কবিতাটা লিখেছে সেটা যদি মনে রাখো তাও হয়ে যাবে। কিন্তু আমি সাজেস্ট করবো তোমাদেরকে অ্যাটলিস্ট একবার হলেও কবিতাগুলোর ভিতরে ঢুকে একটু পড়ার চেষ্টা করো।
তো দেখতে দেখতে চলে আসলাম একদম ক্লাসের শেষে, এবং আশা করি তোমরা এই ক্লাসটা করার মাধ্যমে ইংরেজির একটা প্রপার গাইডলাইন আসলে পাবা। এবং আসলে নটরডেমের ইংরেজি প্রশ্ন খুবই সারফেস লেভেল থেকে হয়, এমন কিছুই আসে না যেটা হচ্ছে তোমার এসএসসিতে পড়ো নাই। তো খুব বেশি প্যানিক করার দরকার নাই, যেগুলো পড়ছো ওগুলো থেকে আসবা, বারবার পড়তে থাকো, রিভাইজ দিতে থাকো, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।